এটাই তো লাস্ট না? ওকে আচ্ছা দেখো, আমরা কেমিস্ট্রি যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে আমরা পিএইচ, আমাদের টপিকটা ছিল, আমাদের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তনের দুইটা পোর্শন থাকে। দুইটা পোর্শনের প্রথম পোর্শনে হচ্ছে কেপি, কেসি এবং বিক্রিয়ার হার, দ্বিতীয় পোর্শন হচ্ছে পিএইচ বাফার। আচ্ছা তোমাদের এটা কি প্রথম পোর্শন পড়ানো শেষ নাকি হচ্ছে ভাইয়া ফার্স্ট এটাই শিখে গেছে? কেপি কেসি পরের পোর্শনটা সবাইকে যেটা বলে আছে, ঠিক আছে ওকে। আচ্ছা তাহলে তোমাদের শুরু করা হয়েছে পিএইচ এবং বাফার, পিএইচ এবং বাফার শুরু করা হয়েছে থাকলে তাহলে এই চ্যাপ্টারে মোটামুটি অনেক কিছু আছে। তো আমরা পিএইচ ও বাফার দেখছিলাম এবং পিএইচ ও বাফারের মধ্যে আমরা যেটা দেখলাম যে পিএইচটা প্রথমে আমরা দেখছিলাম। পিএইচ এর মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে সবল অ্যাসিড যারা বা সবল ক্ষার যারা, ডিরেক্টলি আমরা ওটা বের করতে পারবো। যেমন তোমাদের এই যে একটু পর্যন্ত ছিল ওই পিএইচ, এই যে এই একটু পর্যন্ত নরমাল আমরা পিএইচ, হ্যাঁ স্ট্রং যেগুলো আছে। তারপর আমরা যেটা দেখলাম যে উইক অ্যাসিড এবং উইক ক্ষারের পিএইচ, উইক অ্যাসিড এবং উইক ক্ষারের পিএইচ, এবং এটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক ছিল, ঠিক আছে, উইক অ্যাসিড এবং উইক ক্ষারের পিএইচ। সো আমরা যদি একটু রিক্যাপ করি, বেশি রিক্যাপ করার সুযোগ পাই, আমরা একটু রিক্যাপ করবো। আচ্ছা তো এটার ক্ষেত্রে আমরা বলছিলাম একটা জিনিস দেখো, যে একটা স্ট্রং অ্যাসিড আর একটা উইক অ্যাসিড, এটা স্ট্রং ক্ষার এবং উইক ক্ষারের জন্য প্রযোজ্য। আমরা যে সিসি ক্ষেত্রে দেখছি। আচ্ছা আমি এখান থেকে পড়াচ্ছি, আমি খুব বেশি টান দিব না, জাস্ট ক্রস কথা বলবো, কারণ তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে ওকে। যাতে আজকের লেকচারটা বুঝো অতটুকুর জন্য দিচ্ছি, ওকে। আর ভিডিও দেখে না বুঝলে দেন ভাই আবার পড়াবো, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, ঠিক আছে। তবে হচ্ছে না পড়ে এসে ভাই কিন্তু বুঝাবো না, ওকে। মানে এখন ভিডিও যেহেতু রেকর্ডেড থাকে, এখন তোমাদের এটা দায়িত্ব, ওকে। সো স্ট্রং অ্যাসিড একটা HCl, HClটা ভাঙলে আমার H+ এবং Cl-। তো আমি বলেছিলাম এটা স্ট্রং কারণ হচ্ছে আমি যা দিব অতটুকুই ভাঙে। আর উইকটা কি ছিল, আমি যা দিব তার ধর আমি 100টা দিলাম উইক অ্যাসিড, ওটা ভাঙবে হচ্ছে অনেক কম, মানে যেটাকে আমরা বিয়োজন মাত্রা, বিয়োজন পরিমাণ অনেক কিছু বলি আর কি, ঠিক আছে। যাই হোক, তো এখন একটা স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে একটা জিনিস আমি বুঝেছিলাম, ধরো একটা এসিকে 0.5 দিলে এটাও 0.5 দেয়, এটা যদি 0.75 দিই এটাও 0.75 হবে। কেন? ওই যে আমরা ভাঙাটা শিখছিলাম দ্রাবকতার গুণফলের টপিকে, বা ওই যে গুণগত রসায়ন, আমরা কোনো জিনিস ভাঙলে তার এইটার সাথে এটা কেমন হয় এটা দেখছিলাম। এটা স্ট্রং অ্যাসিডের জন্য প্রযোজ্য। ধরো এটা ভেঙে এই দুটো তৈরি হলো, এটা যদি 0.5 দেই এটাও 0.5, এটাও 0.5, এটা 0.7 দেয় এটাও বাড়বে, এটাও বাড়বে, এটাও বাড়বে। এটা হচ্ছে স্ট্রং এর জন্য। বাট উইকের জন্য আমরা এসে দেখবো, আবারও বলতেছি ম্যান্ডেটরিলি আজকের মধ্যে এটা দেখবা না, এটা হচ্ছে তোমরা এটা বোঝাই ফেলবে, ঠিক আছে ওকে। ম্যান্ডেটরিলি এবার দেখো এরপরের কেসে দেখো, এটা হচ্ছে উইক অ্যাসিড, একটা উইক অ্যাসিড। এই উইক অ্যাসিডের ক্ষেত্রে দেখো এই উইক অ্যাসিড H+ এবং HCO-, এরপর দেখো কি করা হচ্ছে। তো এটা প্রথমে 0.5 দিলে এটা ধরো 0.5, কিন্তু এর কনসেন্ট্রেশন আমি আবার বাড়ালে এটা কমে যায়, এটা ভাঙার একটা কমে যায়। এখানে দেখো স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে কি হয়েছিল বলতো, স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে আমি যদি এর ঘনমাত্রা বাড়ে, এর ঘনমাত্রা যদি বাড়ে, মানে এই জিনিসটা ঘনমাত্রা যদি বাড়ে তাহলে এইগুলোও বেড়ে যাচ্ছে। বাট উইক অ্যাসিডের ক্ষেত্রে এটা ঘনমাত্রা বাড়ালে, এই যে ঘনমাত্রা বাড়লাম, এটা পরিমাণ কমে যাচ্ছে, মানে বিয়োজনের পরিমাণ আরো কমে যাচ্ছে। এটা লজিক্যালি মানে কেমন যে লাগতেছে, এটা এরকম। তাহলে উইক অ্যাসিডে কি, আমি যদি ঘনমাত্রা দাঁড়াই তাহলে বিয়োজনের পরিমাণ কমে যাচ্ছে। এই যে এই জিনিসটা দেখলাম, এটাকে বলে বিয়োজনের পরিমাণ, আসলে এটা বিয়োজনের মাত্রা অ্যাকচুয়ালি পরে বুঝি। সো বিয়োজনের মাত্রা অথবা বিয়োজন বল যেটাই বলো ইজ প্রপোর্শনাল টু 1/c, মানে ঘনমাত্রা যতই বাড়বে, এই জিনিসটা ঘনমাত্রা আমি যতই বাড়াবো, এটা হাইড্রোজেন প্লাস বিয়োজনের পরিমাণ কমে যাবে। এটা হচ্ছে উইক অ্যাসিডের জন্য। আর স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি প্রপোর্শনালি মেইনটেইন হয়, ঠিক আছে। আচ্ছা তো এটাই ছিল আমাদের সূত্র, দেখো অনেক নিয়ে তো বলানো হচ্ছে, ওকে। আচ্ছা এটা ছিল আমাদের সূত্র। তো এই সূত্রটা ছিল এই যে বিয়োজন মাত্রা ইজ প্রপোর্শনাল টু 1/√/c, জাস্ট c না, এখানে একটা সাথে রুটও আছে সূত্রটা, ঠিক আছে ওকে। সো তারপর হচ্ছে এই জিনিসটা আছে, এই যে সূত্র, এটাকে যখন আমি এভাবে লিখবো তখন একটা ধ্রুবক আসে, ধ্রুবক সহ লিখলাম এই যে আলফা সমান ধ্রুবক, এই জিনিসটা আসে, এবং এটাকে যে আলফা সমান এটা লেখাতে। তাহলে কোনো কিছুর বিয়োজন মাত্রা যদি আমি বের করতে চাই তাহলে তার, আচ্ছা বলো তো কেবি মানে কি, ক্ষারের বিয়োজন ধ্রুবক, কে এ মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, দুইটা আলাদা বিয়োজন ধ্রুবক আছে, ঠিক আছে। এটা দিয়ে এটা সি দিয়ে ভাগ করলে এই যে এখান থেকে দেখা যায়, ভাগ করলে আমি পেয়ে যাবো এই এখানে এটা বসাবো, এটা বিয়ের ক্ষেত্রে যে এটা অ্যাসিডের ক্ষেত্রে এবং এটা ক্ষারের ক্ষেত্রে, ঠিক আছে। এটা আগের লেকচারে তোমাদের রিকেট করা আছে, ওকে। যাই হোক, সো হচ্ছে এই যে বিয়োজন, হ্যাঁ এখানে দেখো লেখা রয়েছে বিয়োজন মাত্রা হচ্ছে এটাকে বলবো, আর বিয়োজন ধ্রুবক হচ্ছে কে, কেবি, কে হচ্ছে অ্যাসিডের জন্য আর কেবি হচ্ছে বেজের জন্য বা ক্ষারের জন্য, ঠিক আছে। যাই তো আমরা ম্যাথ শুরু করছিলাম, যেমন ম্যাথটা কি, কোনো দ্রবণে এই যে ফর্মিক অ্যাসিড, এটা ফর্মিক অ্যাসিড বলে, এর ঘনমাত্রা 0.05 এবং তার কে এর মান দেওয়া আছে, মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান দেওয়া আছে, তাহলে তার পিএইচ, ঠিক আছে। সো আমরা প্রথমে এটার দিকে আসি, পিএইচ সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা। তো মাইনাস লগ, এখন আমাকে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা লাগবে, ঠিক আছে। এখন হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা, এই যে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা নির্ণয়ের একটা সূত্র হচ্ছে আলফা ইনটু সি। তোমাকে একটু কথা ধরো, তুমি এটার ঘনমাত্রা নির্ণয় করতে চাই HCl থেকে, এটা ঘনমাত্রা যদি 0.5 থাকে, এটা ঘনমাত্রা কত হবে 0 তুমি জানো, কিন্তু এটার ঘনমাত্রা যদি 0.5 থাকে, এটা ঘনমাত্রা 0.5 হবে না। এই তো তাহলে আমি এটার ক্ষেত্রে লিখতে পারি, এই যে এখানে আমি এটাই লিখছিলাম,
যে একটা স্ট্রং এসিড ক্ষেত্রে এই যে এসিলের ক্ষেত্রে আমি দেখো এই হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা সমান সমান এটা লিখে দিতে পারছি, বাট একটা উইক অ্যাসিড এই যে এটার ক্ষেত্রে এটার ঘনমাত্রা আমি জানি, কিন্তু এই H প্লাসের ঘনমাত্রা কত হবে সেটা বের করবো। এটা আগের ক্ষেত্রে সি হয়েছিল, এটা কিন্তু এই ক্ষেত্রে একটা আলফা গুণ হবে। বুঝাইতে পারছি ব্যাপারটা? আবারও বলতেছি, দুর্বল অ্যাসিডে এই যে আমার এই জিনিসটা, এটা আগের লেকচারে আমি ভালো মতো বুঝেছি ডেফিনেটলি, তো আগের লেকচার ফলো করতে জাস্ট বুঝানোর জন্য। একটা স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে আমি ভাঙলে H প্লাস এবং এই মাইনাসটা হবে, এটা 0.5 মোলার, এটাও 0.5 মোলার হবে। এই জন্য দেখো আমি একবার লিখে দিছি H প্লাস সমান 0.5 লেখা পড়ে, এটা স্ট্রং অ্যাসিড এবং এটা মানে সি, এই যে সি এর মান এটা এবং সি এ একই মান, ওই জন্য সি বলা। কিন্তু একটা উইক অ্যাসিড, এটা উইক অ্যাসিড তাই না, এটা হচ্ছে উইক আর এটা হচ্ছে স্ট্রং এর জন্য। আচ্ছা, তো উইকের ক্ষেত্রে কি হয়, এটা যদি 0.5 এটা 0.5 হবে না, এখানে তো জাস্ট তোমাকে উদাহরণ বোঝানোর জন্য 0.5 লিখছি, এটা 0.5 জীবনে হবে, এটা হবে এই যে এটা যেমন হচ্ছে সি হলে এটা সি হয়, তেমনি এটা সি হলে এটা হবে আলফা ইনটু সি, এই যে এস প্লাস এর ঘনমাত্রা হচ্ছে আলফা ইনটু সি। তো আলফার মানটা আবার বের করার সূত্র হচ্ছে এই যে এখানে এই যে এটা এই চাপ এই টপিক আমরা দেখছি, ঠিক আছে। সো এখানে আলফা মানে বিয়োজন মাত্রা, সি মানে ঘনমাত্রা মানে গুণ চেষ্টা ঘনমাত্রা যায়। এবার একটা ম্যাথ দেখো, কোন দ্রবণে ফর্মিক অ্যাসিডের ঘনমাত্রা 0.05 মোলার এবং তার Ka সমান এত, তাহলে পিএইচ কত? তো পিএইচ জানার জন্য হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা লাগবে। হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে আলফা ইনটু সি। সি এর মান আমরা জানি যে 0.5, এই যে কারণ এই যে প্রশ্নে সি এর মান দেওয়া হয়েছে, এই যে এটার মান দেওয়া হয়েছে 0.05, বুঝতে পারছি। কিন্তু আলফার মান তো আমি জানি না, এই যে আলফার মানটা এটা জানি না, তো আলফার মান বের করার সূত্রটা আমি জানি এবার, এই যে আলফা মান বের করার সূত্র শিখেছি, আলফা সমান √Ka/C যদি অ্যাসিড হয়, কারণ এটা একটা অ্যাসিড তাই √Ka/C, আর যদি এখানে ক্ষার হইতো √Kb/C। শেষ, কে এর মান দেওয়া আছে, এই যে সি এর মান ওই আর কি, এই যে সি এর মান এখানে বসাবো, সো এখানে বের হবে, এটা এখানে বসাবো, তারপরে আমি অ্যানসার পাবো। জাস্ট উল্টা করে বুঝালাম, এটা সরাসরি কথা, ঠিক আছে। ওকে, সো এইভাবে করে এখন এখানে আবার প্রশ্নে তো এখানে বোঝানোর জন্য এখানে লিখছিলাম, প্রশ্ন কখন কোনো আলফার মান দেওয়া থাকবে না, প্রশ্ন কখনো কোনো কি দেওয়া থাকবে আলফার মান যদি পার্সেন্টেজে দেওয়া থাকে এটাকে 100 দিয়ে ভাগ করে এইভাবে লিখতে হবে, আর যদি এভাবেই দেওয়া থাকে যে 0.05 তার মানে এটা এটাই পার্সেন্টেজ দেওয়া থাকলে ওটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, পার্সেন্টেজ না থাকলে ওই মানটাই হুবহু বসাবে। বুঝতে পারছি? তাহলে কি বললাম বলো তো, পার্সেন্টেজ থাকলে অবশ্য তোমাদের রেকর্ডিং আছে, এটা লিখতে হয়, এই জন্য রেকর্ডিং করা হয় যাতে এখানে কম লিখতে হয়। তোমরা বাসার মধ্যে যাতে দ্রুত যদি নোট করো বা দ্রুত নোট করা লাগবে না, কারণ তোমাদের থেকে আমি নোট নেই না, ঠিক আছে। আমি অত্যন্ত আশাবাদী যে তোমাদের নোট দিলেও তোমরা দিবা না, যাই হোক, কারণ ছেলে একে তো হচ্ছে ছেলে মানুষ, যদি হ্যাঁ কোচিং এ থাকলে ওটা দিতে বাধ্য থাকবে, ছেলে মেয়ে অনেকেই করে, তো সো এটা দিতে বাধ্য থাকবে, কারণ ওখানে চলে, তো তোমাদের দিচ্ছি না, তোমরা ফোকাস করো, ওকে। আচ্ছা, সো পার্সেন্টেজ এই যে ওদের, আমি আগেও বলছি যে ওদের এগুলো কিন্তু সব হচ্ছে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, হ্যাঁ ওগুলো অ্যাসাইনমেন্ট, এবং প্রত্যেকটা এরকম অ্যাসাইনমেন্টের কপি না হলে 400-500টা আছে এক বছরে, একটা বছরে এরকম 400-500টা থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা, পার্সেন্টেজ থাকলে আমরা কি করব, 100 দিয়ে কি করব, ভাগ করব, ঠিক আছে। পার্সেন্টেজ না থাকলে যা আছে তাই না, যা আছে তাই, ওকে, বুঝতে হবে, ঠিক আছে। ওকে, আমি জানি যে আজকে হয়তো আমি জানি না যে বুঝতে পারতেছো কিনা, তোমরা আগের লেকচার যদি বুঝতে পারতো তাহলে বুঝতে পারতা, হয়তো দেখো না এই জন্য মনে পড়তেছে না। আচ্ছা রাইট, সো এখানে আরেকটা ম্যাচ কি, এই যে আমার ইথানোয়িক অ্যাসিড, এটার এর আগে জাস্ট কথা লিখছিলাম, এবার জাস্ট এইভাবে করে শর্টকাটে লিখছি, ঠিক আছে। এটা একটা প্রশ্ন, ওকে। সো কি এখানে হচ্ছে এই যে ইথানোয়িক অ্যাসিড, এটাও একটা দুর্বল অ্যাসিড, আমি বুঝেছিলাম দুর্বল অ্যাসিড কারা, যারা জৈব অ্যাসিড তারা দুর্বল অ্যাসিড, দেখবা অবশ্যই ভিডিও দেখবা, দুর্বল অ্যাসিড কারা এটা দেখবা, ঠিক আছে। ওকে, আচ্ছা, আজকের মধ্যে না দেখলে তোমাদের পরের টপিক আবার এগুলো মাঝে মাঝে এসে পড়তে হয়, ওকে। এই জিনিসটার ঘনমাত্রা হচ্ছে 0.001 মোলার, ঠিক আছে, এই যে ইথানোয়িক অ্যাসিড, আর এর কে এর মান দেওয়া আছে এত, পিএইচ কত, সেম আগের মতনই প্রশ্ন, তাহলে এই যে পিএইচ সমান বের করতে হবে এটা দিয়ে, তো এর জন্য হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা লাগবে, হাইড্রোজেন ঘনমাত্রা বের করবো আলফা ইনটু সি, আলফার মান আমি বের করবো এই যে এখানে √Ka/C, যেহেতু কে এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, এই যে সি এর মান এটাই তো ঘনমাত্রাই তো, তাই না, ওকে। আচ্ছা, মাঝে মাঝে এটা এইভাবে থাকতে পারে, C of CH3COH = 0.00, এইভাবেও থাকতে পারে, ওকে। এই যে সি অফ এটা মানেও কিন্তু কি ঘনমাত্রা বোঝায়, বুঝাতে পারছি, তো এইভাবেও থাকতে পারে, আর এইভাবেও থার্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট না ফার্স্ট হোয়াটএভার যেটাই হোক, এই ব্র্যাকেটটা থাকবে, ঠিক আছে, ওকে। তারপর আমার কি হয়, এই আলফার মানটা আমি বের করব, এই যে সুন্দর মতো বের হয়েছে, এই মানটা এখানে গুণ করব, পিএইচ এ বসিয়ে দেব, এই যে টোটাল মানটা এখানে, এই যে টোটাল মানটা আমি এই যে এখানে বসিয়ে দেব, আমি অ্যানসার পেয়ে যাবো, শেষ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখানে তোমাদের একটা শর্টকাট দেখিয়েছিলাম, সুন্দর একটা শর্টকাট দেখিয়েছিলাম, যে দেখো হাইড্রোজেন গ্যাসের ঘনমাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে আলফা ইনটু সি। আলফার মান কিন্তু আমি জানি, আলফার মান কি বলতো, √K/C ইনটু সি, এটা হয় না এভাবে, এটা আলাদা, এটা ম্যাথের অংশ না, এটা বললাম শর্টকাট, হ্যাঁ, √K/C লেখা যায়। এখন এটাকে আমরা এভাবে √K/C এভাবে করে লিখলাম, আর এটাকে √C ইনটু √C লিখলাম, এটা √C ইনটু √C লেখা যায় না, কারণ কোনো কিছু রুট গুণ করলে ওটা তো এটা কাটাকাটি যায়, এবং এই দুটো এখন গুণ অবস্থা আছে, এই যে গুণ অবস্থা,
তো এটাকে একসাথে এই যে এইভাবেও লেখা যায় রুট ওভার কে ইনটু সি। এটা হচ্ছে শর্টকাট, এই যে পিএইচ সমান মাইনাস লগ অফ পিএইচ সমান মাইনাস লগ অফ রুট ওভার কে ইনটু সি। যেমন তুমি এই মানটা এখানে বসে দিতে পারো, যেমন আমি যদি বলি মাইনাস লগ অফ, বলো এখানে কে এর মান কত, এই যে 10 টু মাইনাস ধরো এই ম্যাটটাই আর কি, হ্যাঁ, ইনটু সি এর মান কত 0.001। এই যে এটাও কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, এটাও কিন্তু অ্যান্সার হয়ে যাবে। বাট আমি বলছি যে ফর এক্সাম এইভাবে লিখবা, ঠিক আছে, ফর এক্সাম্পল আমাদের সময় আছে যথেষ্ট, আমরা সুবিধা এত দরকার নেই, এগুলো এমসিকিউর জন্য মাঝে মাঝে হিট করতে হবে তুমি করার জন্য, ঠিক আছে। ওকে, আচ্ছা এটা আর একটু সহজভাবে একটা ম্যাথ দিছিলাম, যে এখানে দেখো এখানে হাইড্রোজেন গ্যাসের ঘনমাত্রার বিয়োজন মাত্রা বলেছে, এর আগে দুটো ম্যাথে কি বলছিল, কে এর মান। আচ্ছা বলো তো, শুধু ভাই কে দিয়ে দেখিয়েছেন, খারাপ দেখাতে পারতো না কেবি দিয়ে দেখাতে পারতো, সেম হইতো, জাস্ট আমরা ওখানে কেবি দিয়ে করতাম। আমি একটা एग्जांपल তবুও দেখাই দিই, ওখানেও আছে, সমস্যা নেই। ওকে, সো বিয়োজন মাত্রা হচ্ছে এটা, হ্যাঁ, আলফা দেওয়া আছে, আলফা দেওয়া আছে, আলফা দেওয়া থাকলে আমরা এই সূত্রদের আলফা বের করতে পারি। অনেক আছে আলফা দেওয়া আছে, হ্যাঁ কে এর মান দেওয়া নাই, তাহলে আমি ম্যাথ করব কিভাবে? বাবা কে এর মান আমার কেন লাগবে? আলফা বের করার জন্য, মানে আলফার মতো আমার দেওয়া হয়েছে, আমার তো শুধু কাজ দরকার নেই। ওকে, সো এই 25% আমি জানি পার্সেন্টেজ দেওয়া থাকলে কি সেটাকে একসাথে ভাগ করতে এই ফর্মে আনতে হবে। হাইড্রোজেন আছে এটা এই তো তোমাদের মনে পড়ছে আশা করি, যাই হোক, সো এটা দিয়ে গুণ করবে এবং এই যে হাইড্রোজেন আছে ঘনমাত্রা আমি পেয়ে যাবো, জাস্ট এখানে বসে দেবে, অ্যান্সার পেয়ে যাবো। সো আমরা এখন কি দেখলাম, আমরা এখন দুর্বল যারা তাদের জন্য কি করা যায় এই জিনিসগুলো আমরা দেখলাম, ঠিক আছে। আচ্ছা এখানে আচ্ছা ক্ষারের ক্ষেত্রে একটা দেখাই সিম্বল, আমরা টার্ম দিছি। ওকে, ক্ষারের ক্ষেত্রে একটা সিম্বল দেখাই, লেটস সে আমার কথা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এর কনসেন্ট্রেশন ধরো 0.001। ক্ষারের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, কেন বলো তো একটু ভিন্নতা? কারণ ক্ষারের ক্ষেত্রে বাই ডিফল্ট যেটা বেরোবে সেটা হচ্ছে POH, আমাকে সেটাকে, হ্যাঁ এটা মনে রাখতে হবে, অনেক সময় আমরা টানের সাথে করে ফেলে আসি, এটা স্বাভাবিক, এটা আমরা অনেক সময় মানে এখন যেহেতু বলে ফেলছি এখন অস্বাভাবিক। ধরো তুমি তোমার ধর্মের কোন একটা কথা আগে জানতা না, ভুল করে ফেলছো, ধরো রিড করে ফেলছো, ঠিক আছে, ধরো করে ফেলছো, আগে জানতা না যে এটা গুরু করে ফেলছো, ঠিক আছে, বাদ, কিন্তু জানি না বার করছো, তাও তো বিপদ, ঠিক আছে, জেনে ভুল করা যাবে না। ওকে, সো এখন ধরো এটা দেওয়া আছে, তা আমার কে বির মান ডেফিনেটলি দেওয়া থাকবে, তাই না? লেটস সে 10 টু মাইনাস 6। আচ্ছা ভালো কথা, এগুলো কিন্তু একটা ফিক্সড মান আছে, যেমন তোমাদের ক্ষেত্রে বলি আমি, এই যে এটার মান যেটা লিখলাম এটা মান আসলে একই কথা, 180 মাইনাস 1, আর এটা মানে এগুলো কিন্তু একটা সত্যিকারের মান, এগুলো ভাই বানায় মান না, এই মানটা ভাই বানানো মান। ঠিক আছে, প্রত্যেকটা এসিড এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট টেম্পারেচারে কি এর মান ফিক্সড। হ্যাঁ, যে কোনো কিছু তুমি ধ্রুবক টুবক যাই দেখবা, ধ্রুবক মানে হচ্ছে কোন একটা জিনিস ধ্রুবক মানে হচ্ছে ওই জিনিসটা কনস্ট্যান্ট থাকে, মানে ওই নির্দিষ্ট টেম্পারেচার জিনিসটা কনস্ট্যান্ট থাকে, এর জন্য নাম ওর নাম ধ্রুবক। আমি বুঝাতে পারছি ব্যাপারটা? ওকে, সো এটা কিন্তু একটা ধ্রুবক, এগুলো মাঝে মাঝে এই দুটা ক্ষেত্রে মুখস্থ রাখতে হয়, এটা আর এটা ক্ষেত্রে মুখস্থ রাখতে হয়, যেটা 10 - 5 এটা 10 - 4 মুখস্থ রাখতে হয়। যাই হোক, সো মুখস্থ না রাখলেও এক্সাম ক্ষেত্রে দিয়ে দেয়। আচ্ছা এটা মান আন্দাজে লিখছে, এটা আমি জানি, হ্যাঁ, এই যে ক্ষারের কেবির মান এটা আন্দাজে লিখছে, এটা আসলে মুখস্থ নাই। সো এটা এরকমই হতে পারে, অথবা 5 হতে পারে, হোয়াটএভার, 1 ইনটু থাকে, 1 এর মূল কেমন না। সো আমাকে জানতে চাইছে পিএইচ কত, নট পিএইচ, আমাকে জানতে চাইছে কি পিএইচ। এটা আমরা সলভ করব, আমরা ফার্স্টে পিওজি বের করব। তো পিএইচ বের করব, আমরা জানি একটা রিলেশন করতে হয় পিএইচ প্লাস পিওএইচ সমান 14। সো সেখানে আমি পিএইচ বের করব, সলভ। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব? ফার্স্ট আমাদের কাছে হলো আলফা বের করব, আলফা বের করব, ঠিক আছে। আলফা বের করার সূত্র কি আমরা জানি, কেবি বাই সি। বলো একটু ক্যালকুলেটর বের করো, একটু ক্যালকুলেটর বের করো। ওকে, ঠিক আছে, তাহলে কেবির মান কত, 10 টু পাওয়ার -6, আর এখানে 0.0001, তাহলে কত হয় আমাদের? আচ্ছা একটু তাড়াতাড়ি বলেছে যেহেতু আগের পড়া, বুঝতেছো তো, তাই না? ওকে, 10 টু পাওয়ার -6 বাই 0.1, তাই না? 0 হোয়াটএভার, মানে অঙ্ক যদি একটু ভুল হয় এখন তো আমাদের সমস্যা নেই, তোমরা ম্যাথটা না করতে পারবে। ওকে, আচ্ছা আমরা সমস্যা নেই এটা। ওকে, আচ্ছা এবার আসো যে আমরা এবার বের করতে হবে OH এর ঘনমাত্রা। বলো তো কেন আমরা একটু আগে H প্লাস এর ঘনমাত্রা বের করতাম, কেন? কারণ ওটা অ্যাসিড ছিল, এখন খার OH এরটা বের করতে হবে, ঠিক আছে। ওকে, OH এর ঘনমাত্রা আলফা ইনটু সি, ওই একই সূত্র, ওই একই সূত্র, ঠিক আছে। সো এই জায়গাটা একটু মনে রাখবা, বুঝছো, যেহেতু এটা ক্ষারের ক্ষেত্রে ফর ক্ষার, তাই না? এটা ক্ষারের জন্য এরকম করতে একই কথা, আলফা সি, ওটার ক্ষেত্রে আলফা সি। ওকে, তাহলে আলফা মান কত, 0.1, সি এর মান 0.001, কত হয়? 10 টু পাওয়ার -4, হ্যাঁ 10 টু পাওয়ার -4 এত হবে, ঠিক আছে, এত। ওকে, এবার POH সমান কত, মাইনাস লগ অফ OH মাইনাস এর ঘনমাত্রা, তাই না দিব? ওকে, মাইনাস লগ অফ এন্ড কত, 10 টু পাওয়ার -4, এই যে এত, তাহলে আমার কত 4, POH 4 হচ্ছে। তাহলে POH যদি 4 হয়, মোরা জানি PH প্লাস POH সমান সমান 14, তাহলে আমার PH সমান সমান কত, 14 - 4 সমান সমান 10। সো দিস ইজ आवर आंसर, PH आंसर। ওকে, আচ্ছা বেশিরভাগ ক্ষেত্রে আর যদি প্রশ্ন ভালো মতো দেখবা, প্রশ্ন আমরা চাইতেও পারে POH হওয়ার, তাই না? তাহলে ওইটাই आंसर, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বুঝে গেছি এখানে আর কোনো অন্যরকম ব্যাপার সেবার নাই, অন্যরকম ইয়ে নাই, ঠিক আছে। ওকে, সো এই গেল আমাদের এটা। এবার এখান থেকে একটু ঘুরে আসতে পারো না, আমি জানি না ওদের পড়াইছে কিনা, তোরা একটা তোমরা দেখাই দিই, ঠিক আছে। ওকে, এই যে এটা হচ্ছে রিভার্স
রিভার্স মানে কি আমরা পিএইচ এর ক্ষেত্রে রিভার্স দেখছি না, পিএইচ এর ক্ষেত্রে কি রিভার্স দেখছি বলো তো? যে আমরা একটা দেখছি H প্লাস এর ঘনমাত্রা আছে পিএইচ কেমনে বের করে, আবার পিএইচ দাও থাকলে H প্লাস এর ঘনমাত্রা যে অ্যান্টি লগ 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ হয়ে যায়, এরকম ব্যাপার স্যাপার পান, ঠিক আছে? ওই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন এখানে একটা প্রশ্ন দেখো, দেখো CH3COH দ্রবণের পিএইচ 3 হলে দ্রবণের ঘনমাত্রা কত, ঠিক আছে? এই দেখো এই যে প্রশ্ন এটাই দেখো কি বলছে, এই যে দ্রবণটা এই যে দ্রবণটায় পিএইচ সমান 3 হলে দ্রবণের ঘনমাত্রা কত, এটা কিন্তু খুব এক্সিলেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? এই যে 14 এখানেই দিল, ঠিক আছে? আচ্ছা বলো তো, আমি বললাম যে পিএইচ সমান সমান হচ্ছে 3, ঠিক আছে? তাহলে জানতে চাইছি কি CH3COH এর ঘনমাত্রা সমান সমান কত, এটা জানতে চাইছে। আর কে এর মান দেওয়া আছে সমান কত, 1.8 * 10 টু দি পাওয়ার মাইনাস 5। ও সরি, এই যে এখানে 1.8 হবে, এই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল মান, হ্যাঁ? এই যে এগুলো জাস্ট লিখছে, এই যে 1.8, ওকে? এটাও 1.8, এটাও 1.8, যাই হোক সবগুলো ফিক্সড একটা মান থাকে। আচ্ছা এবার দেখো, এটা প্রশ্নটা একটু ক্রিটিক্যাল, মানে মাঝে মাঝে দেয়, ঠিক আছে? এটা আচ্ছা 3 নাম্বার প্রশ্নের জন্য কিন্তু এগুলাই দেয়, পিএইচ এর নরমাল ম্যাথগুলো সাধারণত দেয় না, ভাগ্য থাকলে ওগুলো দিতে পারে। আর এইগুলো ভাগ্য খারাপ হতে আমি কিছু দেখি না, কি আর আমরি আছে বলো তো, ঠিক আছে? কিন্তু এই যে এই জিনিসগুলোই আমাদের অনেক টিচার হয় কি, এটার আবার কিছু ব্যাকগ্রাউন্ড বেসিক আছে, যে বেসিকটা আমার কোনো কাজে আসে না। তো স্টুডেন্টকে ওই থিওরি পড়ানোর ফলে যেটা আমার কোনো কাজে আসে এবং বোঝার ক্ষেত্রেও তেমন একটা কাজ আসে না, স্টুডেন্ট এটা গোলায় ফেলে। বুঝলো, পৃথিবীতে যেই জিনিস সহজ সেটাকে সহজভাবে শিখতে হবে। তুমি যদি ভাবো যে আমি একটা সহজ জিনিস খুব কমপ্লেক্স করে ভাবো, তুমি একটা গাধা, তুমি একটা বাল পাকনা ছাড়া কিছু না, ঠিক আছে? তোমাকে একটা জিনিস সহজভাবে বুঝতে হবে এবং কঠিন জিনিসও তোমাকে সহজভাবে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আমাদের টেন্ডেন্সি অনেক টিচাররা নিজেদের ধরো ক্লাস করাইতে গেছে, ওনাকে বুঝাইতে হবে, উনি অনেক কিছু জানেন, উনি যেটা জানে সেটা তো স্টুডেন্টরা জানার দরকার নেই। একটা টিচার যা জানে স্টুডেন্টকে তা জানে, ওই টিচার আর ওর মধ্যে তো আমি এসে ক্লাস নেই, স্টুডেন্ট এসে ক্লাস নেই, ও যদি সব জানাই ফেলি আমি, ওর তোর বয়স হয়নি, আমার তো জানার দরকার নেই, ঠিক আছে? যাই হোক, ওটা হচ্ছে বইতে আছে, এখন বইতে আছে, বইতে তো দুনিয়ার বহুত কিছু আছে, আমি যদি বই সবকিছু পড়াই তো আমার সিলেবাস শেষ করতে পারবো না, আমাদের কোনো কিছুই হবে না। আর দেখা যাচ্ছে আমাদের পরীক্ষায় তো আসে নেই, পরীক্ষা যদি আরো 10,000 বছর আগে নিয়েছে তাও ওসব জিনিস আসবে না, তো এইগুলো মানে কোনো আসার সম্ভাবনাই নেই, এগুলো প্রশ্নের কাতারে পড়ে না। যাই হোক, ওকে আসো, মনোযোগ দিতে হবে, এটা হচ্ছে আজকের প্রথম পড়া, ঠিক আছে? পিএইচ সমান 3 দেওয়া আছে, আর এটার ঘনমাত্রা জানতে চাইছি। আচ্ছা এতই কি ছিল, এটার ঘনমাত্রা দেওয়া ছিল, কে দেওয়া আছে, পিএইচ কত, জাস্ট একটু। আচ্ছা প্রথম কথা, আচ্ছা ম্যাথ এখানে করাও আছে, তবু আমি হচ্ছে তোমাদের একটু করে দেখাই, ঠিক আছে? ওকে আচ্ছা প্রথমে আসো, পিএইচ সমান সমান যে 3, তাহলে H প্লাস এর ঘনমাত্রা কত হবে বলো তো? প্রথমে আসো এমনি করে, আমরা নরমাল, তুমি ভুলে যাও, এটা পরে আছে, 10 to the minus 3 ওকে গুড। হ্যাঁ আমরা জানি যে H প্লাস এর ঘনমাত্রা হবে 10 টু দি মাইনাস PH, এটাই সূত্র। অ্যান্টি মানে PH যদি দেওয়া থাকে, এই যেমন আমরা কি জানি বলতো, H প্লাস এর ঘনমাত্রা যদি দেওয়া থাকে, লেটস সে কিছু একটা দেওয়া আছে যে এটা, তাহলে PH সমান সমান কি মাইনাস লগ অফ, এটা হাইড্রোজেনের ঘনমাত্রা মানে ওই জিনিসটা হবে, তাই না? আর উল্টা যদি হয় PH সমান সমান সামথিং দেওয়া থাকে, এই যে এটা হচ্ছে ঠিক, আর উল্টাটা দেখো, PH সমান সমান যদি সামথিং দেওয়া থাকে, তাহলে H প্লাস এর ঘনমাত্রা কি হবে, 10 টু দি পাওয়ার মাইনাস ওই সামথিং, বুঝতে পারছে? মানে 10 টু দি মাইনাস PH, এটা হচ্ছে উল্টাটা। ওকে এখন বলো H প্লাস এর ঘনমাত্রা আমি এখান থেকে কত পাই, কত, 10 টু দি মাইনাস 3, এই যে এক্সিলেন্ট 3 শেষ, ঠিক আছে? ওকে এবার বুঝতে হবে। আচ্ছা তাহলে বুঝলাম যে ভাই H প্লাস এর ঘনমাত্রা এখানে এটা আসবে। এখন বলতে H প্লাস এর ঘনমাত্রা আসল সূত্র কি, আলফা ইনটু সি না, কারণ এটা তো দুর্বল, বুঝছো? এটা তো একটা দুর্বল এসে, তার মানে এখানে লিখতে পারি আলফা ইনটু সি সমান 10 টু দি মাইনাস 3, এটা লিখতে পারি, এটা লিখতে পারি কিনা? ওকে ঠিক আছে, ওকে বুঝতে পারছি ব্যাপারটা। ওকে আচ্ছা এবার এখান থেকে আসো, এই যে একটু পাইছি আমি, কথা আমার প্রশ্ন কি চাইছে, কিসের মান, সি, এই যে সি এর মান আমি এখান থেকে পাইছি কি আলফা ইনটু সি। আচ্ছা বলতো আলফা ইনটু সি কোথা থেকে পাইছি, এই যে এটা থেকে, এটা সূত্রটা আমি জানি, যেহেতু দুর্বল, এটা তো সব দুর্বল। আচ্ছা কোন জিনিস দুর্বল এটা বুঝবা কেন, ধরো তুমি জানো না যে এটা দুর্বল, তুমি দেখবে যে কে এর কে বিমান দেওয়া আছে, ঠিক আছে, দিলেই ওটা দুর্বল, তোমার ওকে নিয়ে তেমন কোনো কাজ নাই। ওর থেকে দুর্বল তো সবসময় সব থেকে একটা হাইড্রোজেন ভাঙাটা করেও প্যারা নাই, কারণ একটা হাইড্রোজেন বের হয়, আমি ভাঙা নিয়ম তাও দেখে প্যারা। সো একটা দুর্বল তুমি ধরো ধরতে পারতেছো না, তুমি দেখবে যে কে এর কি বিমান দেওয়া আছে ম্যাথের ক্ষেত্রে, বাট আমাদের সামনে থিওরিটিক্যাল পড়া আছে বাফারের ক্ষেত্রে, তখন দেখবে যে আমাদের বুঝতে হবে কিছু। ওকে আচ্ছা তাহলে প্রথম কথা যে পি সমান এটা H প্লাস এর ঘনমাত্রা টেডো মাইনাস, এই যে এটা পাইলাম এত মোলার, যাই হোক এটা সমস্যা, এটা আবার সমান আমরা জানি আলফা ইনটু সি, এই যে এটা, তাই না? তাহলে আমি বলতে পারি আলফা ইনটু সি সমান এটা, তাহলে আমার টার্গেট কি, সি বের করা, সি এর মানটাই বের করা, আমার টার্গেট তো এই যে এটাই তো সি, তাই না? বা সি অফ এটা একই বলা যায়,
সি এর মানে তো এটা, তো সি অফ হোয়াট, এটাই তো একই প্রশ্ন, সি এর মানটা বের করো। তো সি এর মানটা যদি আমি বের করতে চাই বলো তো কি করতে হবে, 10 টু দি পাওয়ার -3 আলফা। সো আলফার মানটা যদি জানি আমার অ্যান্সার শেষ না, তাহলে আলফার মানটা কোথা থেকে জানবো, এখান থেকে জানা খুব একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আসো দেখি আলফার মানটা জানা ব্যাপার কিনা দেখি। আলফা সমান আর কি √k/c না। এখন এই সি এর মানে তো আমি জানি না, আমি বুঝতে পারি নাই এই সি এর মানে কি আমি জানি না। সো দিস ইজ আওয়ার পয়েন্ট। তো এখন আমি কি করতে পারি বলো তো, এই যে এখানে যদি আসে, এই যে এখানে ভাঙা ভাঙা সব কিছু আসে আসলে, ঠিক আছে ওকে। যেহেতু এই জিনিসটা এইভাবে তাহলে করা যাচ্ছে না, তাই না, মানে এই জিনিসটা আমার হবে না। আমি কি বুঝতে পারছি তোমার এই যে এই জিনিসটা কেন, এই যে আমরা মানে টানের সাথে এটা লিখে বলবো, এটা তারপর বলবো আলফা, আরে আলফা তো বের করার সমস্যা না, আলফা বের করবে কি সি, আরে এই সি তো আমাকে বের করতে বলছে, এটা আমি কেমনে কি করবো, তাই না। ওকে, সো এরকম যখন প্রবলেম হবে খেয়াল করো, এই যে আমরা এখান থেকে শুরু করতে হবে। ওকে, এই যে ফ্রম হিয়ার। ওকে, তাহলে আসো কি হয়, তা আমরা এখানে আছি কি, আমরা এখানে আছি ভাইয়া, এটা আবারও করি সমস্যা নেই, ঠিক আছে। পি এর সমান প্রশ্ন ছিল 10, তাহলে বলো এইচ প্লাস এর ঘনমাত্রা কত, এইচ প্লাস এর ঘনমাত্রা 10 টু দি পাওয়ার -3, তাই না। ওকে, এটা আমরা জানছি, তাই না। আচ্ছা, এখান থেকে আমরা জানলাম যে আবার বলতে পারি আলফা ইনটু সি সমান 10 টু দি পাওয়ার -3, তাই না, মানে এটা পাইছে আলফা ইনটু সি সমান 10 টু দি পাওয়ার -3। একটু পর্যন্ত ক্লিয়ার, একটু পর্যন্ত আমরা এখানে পাইছি, তাই না। ওকে, এবার আমরা আটকে গেছি। এবার আসি একটু দেখি কি করে, যেহেতু আমার এখানে আমার একটা প্রবলেম কি, যেহেতু ভাই আমি আলফা মান জানি না, এন্ড প্রশ্ন সি এদিকে রেখে এই যে এমন করতে পারি, এমন করতে পারি, কিন্তু আলফা মান বের করতে আবার সি লাগছে, এটা দিয়ে হবে। আচ্ছা, তো একটা জিনিস বুঝবে, এটা তোমার ফিজিক্সের ক্ষেত্রে কাজে লাগে, ম্যাথের ক্ষেত্রে কাজে লাগে। তুমি কোন একটা জিনিসের মান বের করতে চাইছো, হ্যাঁ, কোন একটা জিনিসের মান, এই যে এরকম একটা পাশে আছে, ওই জিনিসটার মান বের করতে গেলে আবার ওই জিনিসটাই লাগে, তখন কি করবো, ওই আগের স্টেপে ফিরে যাবে, আগের স্টেপেই দেখবা এটাকে ভাঙান যায় সুন্দর মতো। এটা ফিজিক্সে অনেকবার আসে, তোমরা হয়তো বুঝো না, চৌম্বক ধর্মতে বা এই ধর্মতে অনেকবার আসে। যাই হোক, তাহলে এই যেটা আমি এখন ভাঙে ফেলবো, দেখো তো কি হয়। এটাকে আমরা কি জানি, √k/c না ইনটু সি সমান 10, কি হয় আমরা দেখবো, দেখো ম্যাজিকটা কি। আচ্ছা, এটাকে আমরা কি বলা যায়, ওই যে আগের মতো আসলে দেখি, এই যে k/c, আর এটাকে কি বলা যায় √c ইনটু √c, তাই না, 10 - c। আচ্ছা, এটা তো একসাথে এইভাবে লিখে একই কথা, তাই না, বুঝছো তো। এটা কাটাকাটি যায়, তাহলে কি হয়, √k ইনটু c সমান কত, 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, তাহলে k ইনটু c সমান কি হয়, 10 - 3 স্কয়ার। আচ্ছা, এবার তো দেখো c এর মান আমি বের করতে পারবো, তাই না, কেন, k এর মান তো জানি, k এর মান তো জানি। সো এবার দেখো বুঝছি আমি ব্যাপারটা। ওকে, সো এটা 10 টু দি পাওয়ার কত, 3 × 6 না, আর k এর মান কত হয় 1.8 × 10 টু দি পাওয়ার -5, হোয়াটএভার, যাই হোক, দিস ইজ আওয়ার অ্যানসার। এই যে এত মোলার হবে, ঠিক আছে, এই যে বের করে ফেলছি, বুঝছি। তাহলে আমি এখানে কি প্রবলেম ফেস করছি, আমি এখানে কি করছি বুঝতে পারছি। আমরা এখানে pH সমান 3 H+। আচ্ছা, একটা প্রশ্ন আবার অনেকে করে যে ভাই, এই যে pH সমান 3, এই যে ব্যাপারটা, এটা তো হচ্ছে স্ট্রং অ্যাসিডের জন্য সূত্র ছিল। আমার কথা বলি, এটাই না, আসলে আমি বলি pH এর সূত্র দেখো কিন্তু কোনো চেঞ্জ হয়নি। তুমি সূত্রে কোনো চেঞ্জ হয়েছে, আমরা কি সূত্র চেঞ্জ করছি, আমাদের চেঞ্জটা কোন জায়গায় হয়েছে, H+ এর ঘনমাত্রা, এই যে H+ এর ঘনমাত্রাটা C এর জায়গায় আলফা ইনটু সি হয়ে গেছে, তাই না। অ্যাসিডের ক্ষেত্রে, অ্যাসিডের স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে আমরা যে স্ট্রং অ্যাসিড দেখতাম এখানে এই সিটাই আমরা ধরে করে ফেলতাম, তখন আর সি বলতাম না, কারণ ওই একটা জিনিসই ছিল। এখন সি বারবার বলতে হচ্ছে আর কি, ঠিক আছে, যাই হোক। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি যে এই ক্ষেত্রে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে H+ এর ঘনমাত্রা আলফা ইনটু সি, জাস্ট এই জায়গায় চেঞ্জ, আমার কিন্তু অন্য জায়গায় কোনো চেঞ্জ নাই। pH এর সূত্র চেঞ্জ নাই, অ্যান্টি pH এও কোনো সূত্র চেঞ্জ নাই, কোনো জায়গায় কোনো চেঞ্জ নাই, চেঞ্জ হয় শুধু H+ এর ঘনমাত্রায়। তাহলে আমি এটা যা আছে এটা উল্টাটাও তাই করতে পারবো, সমস্যা নেই, স্ট্রং খারাপ সম্পর্ক, কিন্তু এই জায়গায় এসে আমাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, যদি এটা স্ট্রং হতো অ্যানসারটা কি হয়ে যেত, সি, এটাই অ্যানসার, এই যে এখানে অ্যানসারটা বের হয়ে যেত, এটা মানেই তো সি, একই কথা না, এটা মানেই কিন্তু সি, এই যে সি সমান একই কথা। ওকে, সো আমরা কিন্তু বুঝে গেলাম। ওকে, আবারও বলতেছি, যদি এই লেকচারটা একটু ক্রুশিয়াল লাগে, একটু পর্যন্ত পুরো আগেরটা সহ আজকে একটু পর্যন্ত একবারে দেখবে, এই যে একটু, ঠিক আছে, টু দিস, ঠিক আছে, মানে আগেরটা ফ্রম দ্যাট টু দিস। ওকে, একটু পর্যন্ত দেখবা, দেখার পর তুমি বুঝার চেষ্টা করবো যে এখানে কোনো ঝামেলা আছে না। ঝামেলা থাকলে অবশ্যই উইদিন নেক্সট ক্লাস আমাকে বলবো, আমরা নতুন টপিকে যাবো আর কি, আস্তে বাফলের দিকে যাবো। ওকে, আচ্ছা, মানে এইগুলো আমাদের মোটামুটি পিএইচ। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে ওই যে একটা ক্ষারের ক্ষেত্রে বলছে, একই সেম জিনিসই, বাট ক্ষারের ক্ষেত্রে বলছে, ঠিক আছে, ক্ষারের ক্ষেত্রে বলছে। তো আমাদের নেক্সট টপিক এই যে বাফার থেকে আমরা শুরু করবো। সো এই গেল আমাদের ব্যাপার সেটা, ঠিক আছে। আমি যদি একটু পর্যন্ত আমরা যা পড়েছি তার যদি একটা ডেমনস্ট্রেশন দেই যে এই চ্যাপ্টার আমরা কি কি পড়লাম আর এত পর্যন্ত ঠিক আছে, খুব বারবার করে আমি এটা রিকেপ করাই যাতে মাথার মধ্যে থাকে, ঠিক আছে। তো আমাদের কি, আমাদের হচ্ছে
চতুর্থ অধ্যায়, ঠিক আছে, আমাদের হচ্ছে চতুর্থ অধ্যায়, ঠিক আছে। চতুর্থ অধ্যায়ে মূলত দুইটা পোর্শনে ভাগ করার চেষ্টা করি, ঠিক আছে। একটা হচ্ছে কেপি কেসি, এবং আরেকটা হচ্ছে বিক্রিয়ার হার। আচ্ছা, এখানে আরো টপিক আছে ভাই, বিরাট দুইটার নাম বললাম, টপিক কিন্তু আরো আছে, ঠিক আছে ভাই, বড় দুইটার নাম বললাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, কেপি কেসি এবং বিক্রিয়ার হার, এই জিনিসটা, ওকে। আচ্ছা, এবার আরেকটা কি, আরেকটা হচ্ছে পিএইচ ও বাফার, তাই না? পিএইচ ও বাফার, তাই না? আমরা এই জিনিসটা একটু শুরু করছি, ওকে। তো আসলে এই জিনিসটার মধ্যে আমরা কি দেখছি, এই যে আমরা দেখলাম পিএইচ দেখবো এবং এখানে হচ্ছে বাফার দেখবো। এই পিএইচ এর মধ্যে আবার আমরা কি দেখলাম বলতো, দুইটা জিনিস, একটা হচ্ছে স্ট্রং এর জন্য আর একটা হচ্ছে কি উইকের জন্য, ঠিক আছে। উইকের জন্য যেটাকে আমরা বলি অসওয়াল্ড, আচ্ছা তাই অসওয়াল্ড বলে গেল। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের পরে, আমরা কিন্তু একটু পর্যন্ত শেষ করছি। এখন আমরা বাফার ধরবো। বাফারের মধ্যে অনেক কাহিনী আছে, বাফারের মধ্যে ম্যাথ আছে, বাফার মধ্যে প্রথম হচ্ছে থিওরি আছে, দুইটা পোর্শন আছে, থিওরি প্লাস হচ্ছে ম্যাথ। থিওরি অনেক বড়, ম্যাথ অনেক বড়, ভালো একটা টাইম চলবে। বাফার বলে আমাদের অর্ধেক শেষ, ওকে। আচ্ছা, শুনে আমাদের টপিক শুরু হচ্ছে বাফার, ওকে। ফ্রাইডে এখন পর্যন্ত বলতে পারবো না, ফ্রাইডে হচ্ছে এখন পর্যন্ত বলতে পারবো না। ফ্রাইডে হচ্ছে তোমাদের একটা লেকচারের টাইম আছে, একটা, সকালে একটা। সো হচ্ছে এটা কথা বলে ফিক্স করতে হবে, ঠিক আছে। ওই ম্যাচগুলোর সাথে কথা বলে তোমাকে জানাতে হবে, ফ্রাইডে এবং স্যাটারডে বোথ। আচ্ছা, এখন খেয়াল করো বাফার, ঠিক আছে, বাফার সিস্টেম, আচ্ছা, বাফার সিস্টেম খুব বুঝতে হবে, এটা খুবই, আবার এখন একদম মেইন স্ট্রিমে পড়ে, ঠিক আছে। 4 নম্বর প্রশ্নের জন্য এবং 3 নম্বর প্রশ্নের জন্য এটা আসে। আজকে আমরা জানি না এটা থিওরি শেষ করতে পারলাম, থিওরির মোটামুটি ভালো আছে, থিওরি আছে, ম্যাথ আছে, বহুত আছে, ঠিক আছে। আচ্ছা, প্রথম আসুন বাফার শব্দের অর্থ। বাফার শব্দ হচ্ছে নিরপেক্ষ জিনিস। প্রথম কথা, একটা নিরপেক্ষ জায়গা, যেমন তোমার ধরো দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, ঠিক আছে। ধরো এটা এই একটা দেশ এবং এই আরেকটা দেশ, পাশাপাশি দুটা দেশ, ঠিক আছে। ধরো পাশাপাশি 3টা দেশও হইতে পারে মাঝে মাঝে, এই যে এই একটা দেশ এবং এই একটা দেশ এবং এই একটা দেশ, ঠিক আছে, এই একটা দেশ। তো এটা হচ্ছে মাঝখানে একটা জায়গা, এটা ধরো হচ্ছে কান্ট্রি 1 নাম্বার, কান্ট্রি 2 নাম্বার এবং হচ্ছে কান্ট্রি 3 নাম্বার, 3টা দেশ আছে, ওকে। আচ্ছা, ধরো এই যে C1 আর হচ্ছে এই যে C3 এর মধ্যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, ঠিক আছে। এখন এই যুদ্ধের সময় দেখা যাচ্ছে এরা একে অপরের ফাইট করতেছে, এদিকেও তো সীমানা আছে, হ্যাঁ, এই যে এদিকে সি আর ই এর মধ্যে সীমানা আছে, এদিকে সীমানা আছে, বহুত কিছু আছে। এখন তার মধ্যে যুদ্ধ চলতেছে। এখন ধরো মাঝে মাঝে আমরা জানি যুদ্ধ বিরতি হয়, ঠিক আছে, বা যুদ্ধ বিরতি হয়, বা কোনো জিনিস ধরো এক পক্ষের সাথে আরেক পক্ষের সমঝোতা হবে, কি হবে, সমঝোতা হবে। ধরো তোমার আমার যুদ্ধ হচ্ছে, আমাদের দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, আমরা সেই সমঝোতায় আসবো। সমঝোতা আসলে কিন্তু তখন আবার মারামারি করা যাবে না, এটা যুদ্ধের কিছু যুদ্ধের নিয়ম আছে। যুদ্ধে এমন না যে তুমি নিয়ম তার উড়ে দূরে মারতে হবে, যুদ্ধের প্রত্যেকটা নিয়ম আছে, ঠিক আছে। তাহলে এই যে কান্ট্রি 1 কান্ট্রি 3 এরা যখন যুদ্ধ করবে না, অথবা একটা সমঝোতা আসার জন্য কোথাও বসবে, একটা নিরপেক্ষ জায়গায় বসবে, সেটা হচ্ছে ধরো এই কান্ট্রি 2 নাম্বার। তো এই কান্ট্রি 2টাকে আমরা বলবো বাফার স্টেট, এখানে এসে কেউ যুদ্ধ বিগ্রহ কিছু করতে পারবে না। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেলজিয়াম, এই দেশটা ছিল বাফার কান্ট্রি, ওই লেখা আছে বাফার স্টেট। বাফার স্টেট কি, ওই জায়গার মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না, ওই জায়গায় সকল সমঝোতা চলবে, ওই পক্ষ এই পক্ষে এসে সমঝোতায় বসবে, তাহলে আলোচনার মাধ্যমে ব্যাপারটা ফিক্স করবে। তাহলে বাফার কি বুঝাইতে পারছি, এটা হচ্ছে কি একটা আমাদের লজিক্যাল ব্যাপার বলতে কি আমরা যেটা চিনি বা যে জিনিসটা এটাকে আমরা বলবো এই ধরনের ব্যাপার, ঠিক আছে, ওকে। আজকে বাফার থিওরিতেও যেতে পারবো, ওকে। আচ্ছা, এখন আসো তো মোটামুটি বুঝতে পারবে বাফার। তো এটা হচ্ছে আমরা বুঝলাম যে বাফার মানে নিরপেক্ষ জায়গা। এখন কেমিস্ট্রির ক্ষেত্রে বাফার কি, বা আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে বাফার কি, সেটা বুঝতে হবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, ধরো খুবই তো বাফার ইন কেমিস্ট্রি, ঠিক আছে। ধরো এই একটা পাত্র, খুব এই পাত্রের মধ্যে দ্রবণ আছে, লেটস সে তুমি এটাই ধরতে পারো যে দ্রবণ আছে, এই দ্রবণটা সর্বপ্রথম হোয়াটএভার, যেটা ব্লাডটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু সলিউশন। সো এই দ্রবণ, ঠিক আছে, ওকে। এখন এই দ্রবণের নির্দিষ্ট একটা পিএইচ আছে, ডেফিনেটলি প্রত্যেকটা জিনিসে কি, যারা লিকুইডের জিনিস প্রত্যেকটা জিনিসে কি আছে, পিএইচ আছে,
মানে এটা একে এসিডিও না খালি দুটো ভাগে ভাগ করাই যাবে ডেফিনেটলি যে কোনো জিনিস হয় পিএইচ 7 হবে মানে নিরপেক্ষ, বা পিএইচ 7 কম হবে মানে অ্যাসিড, পিএইচ 7 বেশি হবে মানে ক্ষার, অনেক কিছুই হইতে পারে, ঠিক আছে, সেটা নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে তার পিএইচ থাকবে ডেফিনেটলি, ঠিক আছে। তো তার পিএইচ একটা আছে, লেটস সে এটার পিএইচ হচ্ছে 6, কথার কথা এই দ্রবণটার পিএইচ কত 6, মানে এটা হালকা এসিডিও হবে, কথার কথা ধরুন। সো এই দ্রবণটার পিএইচ হচ্ছে আমার 6। এখন আচ্ছা বল, এই যে দ্রবণটা, এই দ্রবণের মধ্যে যদি আমি হাইড্রোজেন প্লাস অ্যাড করি, হাইড্রোজেন প্লাস যোগ করি, হাইড্রোজেন প্লাস যোগ করা মানে কি এটা অ্যাসিডিটি বেড়ে যাওয়া না, কারণ অ্যাসিডের মূল জিনিসই কিন্তু হাইড্রোজেন প্লাস, কোনো জায়গায় যদি দেখো হাইড্রোজেন প্লাস বেড়ে যাচ্ছে তার মানে হচ্ছে আরো বেশি অ্যাসিডিক হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে আমি যদি বাইরে থেকে আরো H প্লাস অ্যাড করি, আচ্ছা H প্লাস অ্যাড করা মানে কিন্তু আমি H প্লাস দিচ্ছি এমন না, H প্লাস অ্যাড করা মানে আমি কোনো একটা অ্যাসিড দিচ্ছি, লেটস আমি HCl দিচ্ছি, লেটস HNO3 দিচ্ছি, লেটস HOSO4 দিচ্ছি, এরকম কিছু একটা দিচ্ছি যেখান থেকে না আলটিমেটলি H প্লাসটা তৈরি হয়, মানে এখানে ছাড়লেই তো ওটা H প্লাস তৈরি হবে, ওই যেটাই বুঝাচ্ছি। তাহলে কি বললাম, দ্রবণে যদি আমার H প্লাস আসে দ্রবণে কি বাড়বে, অ্যাসিডিটি বাড়বে। আচ্ছা বলতে অ্যাসিডিটি বাড়লে পিএইচ কি কমবে, আবার বলতেছি আমি এই নিয়ে তোমাদের অবশ্যই লেকচারে বলছি, মনে আছে এখানে খাতাও লিখছে, সো লেকচার দেখে নেবা যে অ্যাসিড বাড়া কমার সাথে একটা পিএইচ, এটা খুব ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে, ভিডিও দেখবা লিঙ্ক বক্স আছে, ওকে। সো বলো H প্লাস আমি যদি দেই তাহলে এই দ্রবণে কি পিএইচ কমে যাবে, কারণ কি অ্যাসিডিক হয়ে যাবে, অ্যাসিড মানে পিএইচ অনেক কমে যাবে। আচ্ছা যদি আমি OH দেই তাহলে কি হবে, উল্টো কেন হবে, পিএইচ বেড়ে যাবে, OH দেওয়া মানে কি ক্ষার, মানে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা যে কোনো কিছু, ঠিক আছে, এটা দিলে পিএইচ বেড়ে যাবে তাই না। তাহলে একটা নরমাল দ্রবণ, এটা ইজ নরমাল দ্রবণ, একটা নরমাল দ্রবণের কথা বলছে, এটা একটা নরমাল দ্রবণ, এরকম একটা দ্রবণ যে দ্রবণে যদি আমি H প্লাস যোগ করি পিএইচ কমে যাবে, যদি OH যোগ করি যেই পিএইচ আগে আছে তার চেয়ে বেড়ে যাবে। একটু পর্যন্ত ক্লিয়ার, কোনো ঝামেলা নেই, ঠিক আছে। সো এখন আসো, তাহলে এটা হচ্ছে নরমাল দ্রবণ, আমি আগে বলছি এটা হচ্ছে নরমাল দ্রবণ, এই দ্রবণটা নরমাল দ্রবণ ক্ষেত্রে আমি তাহলে একটা বাফার দ্রবণের ক্ষেত্রে কি হয়, বাফার দ্রবণ, ঠিক আছে, বাফার দ্রবণের ক্ষেত্রে কি, ধরো এই দ্রবণটা এটা একটা বাফার দ্রবণ, আমি লিখিয়ে রাখলাম বাফার দ্রবণ, ঠিক আছে, এটা একটা বাফার দ্রবণ, এটা একটা বাফার দ্রবণ, ঠিক আছে। সো এটারও ধর একটা পিএইচ আছে, কথার কথা এটাও 6 লিখি, ঠিক আছে। তো বল এটা যদি একটা নরমাল দ্রবণ হইতো, আমি যদি H প্লাস মানে কি বলতো, H প্লাস মানে অ্যাসিড যোগ করা, ওই অ্যাসিড থেকে আলটিমেটলি এখানে H প্লাস তৈরি হবে, OH মানে ক্ষার দাও, মানে এখানে ক্ষার ছেড়ে দিয়েছে নিচে দিয়ে OH তৈরি হবে, এমন ব্যাপার। আচ্ছা নরমাল দ্রবণে H প্লাস দিলে কি অ্যাসিড বেড়ে যেত, মানে পিএইচ কমে যেত, আর OH দিলে পিএইচ বেড়ে যেত, এমনটাই হইতো। বাট বাফার দ্রবণের ক্ষেত্রে কিছুই হবে না। তাহলে বাফার দ্রবণ হচ্ছে সেই দ্রবণ যে দ্রবণে আমি যদি সামান্য পরিমাণ অম্ল বা ক্ষার যোগ করি তাহলেও দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হবে না, ওটা বলে বাফার দ্রবণ, মানে নিরপেক্ষ। সামান্য এইটা আবার খুব ইম্পর্টেন্ট, সামান্য পরিমাণ। আমাদের বাফারে কিন্তু সুপার স্প্যাসিক্যালিস্টিক ম্যাথ থাকে, ঠিক আছে, সুপার স্ক্যালিস্টিক একটা ইংলিশ নাম, এটা তুমি জাস্ট এটা সবচেয়ে বড় শব্দ নয়, এই সুপার স্ক্যালিস্টিক সবচেয়ে বড় শব্দকে শর্টকাট আমরা বলি, সবচেয়ে বড় শব্দটা আমিও মনে নেই, 45টা লেটার আছে, সো এটা বলবে, হ্যাঁ কি জানি বলে সুফ্রেন্স কি জানি একটা নাম আছে, ঠিক আছে, এরকমই কিছু, ওকে। আচ্ছা সো তাহলে বাফার দ্রবণ, তাহলে এইটা একটা বাফার দ্রবণ মানে হচ্ছে আমি এই দ্রবণের মধ্যে সামান্য অম্ল বা সামান্য ক্ষার দিচ্ছি, তাও দ্রবণের কি হচ্ছে না, পিএইচ এর কোনো পরিবর্তন হচ্ছে না। এই দ্রবণটা এমন ভাবে সিস্টেমাইজ করে তৈরি করা যেখানে আমি সামান্য অম্ল বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ এর কি হবে না, কোনো পরিবর্তন হবে না। এখন এটা কেন গুরুত্বপূর্ণ যে এমন দ্রবণ কেন থাকতে হবে, কথা আছে না। আচ্ছা তাহলে বাফার দ্রবণ কেন বুঝছো, তাহলে আমরা দেখি যে দ্রবণের সামান্য পরিমাণ অম্ল বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচে কোনো পরিবর্তন হয় না তাকে কি দ্রবণ বলা হয়, কোনো প্রশ্ন আছে একটু পর্যন্ত। আচ্ছা বাফার দ্রবণের কার্যকে দেখলে আমাদের বইয়ের ম্যাথ লেখা আছে, ওকে বইয়ের ব্যাপারে আমরা পড়ে যাবো, আমরা এই চ্যাপ্টার যেটা বলতেছি এই চ্যাপ্টার পড়লে 80% পড়া আমার বলতে বা 20% এক্সিকিউশন দেখতে হবে, ঠিক আছে, সিকিউশন অল্প কিছু লেখা আছে, রক্তের ব্যাপার এগুলো এখানে নাই, ওগুলো দেখা যাবে। আচ্ছা এবার এই বাফার সিস্টেমটা যদি না থাকে আমরাই মরে যেতাম, কেন জানো, আমাদের রক্ত যে দেখতে পাচ্ছি এটাই একটা বাফার দ্রবণ। আচ্ছা কি হইতো যদি আমাদের রক্তে বাফার দ্রবণ না হইতো, আমাদের রক্তটা একটা বাফার, রক্ত কিন্তু একটা দ্রবণ তাই না, আমি রক্ত লিকুইড যে কোনো জিনিসের দ্রবণ, কথার কথা বলতে রক্তটাও এক ধরনের বাফার। তো এই রক্ত যদি বাফার না হইতো, রক্ত বাফার মানে কি, আমি রক্তের মধ্যে সামান্য পরিমাণ কি যদি যোগ করি,
অম্ল বা ক্ষার যোগ করি তাহলেও দ্রবণের পিএইচ এর কি হবে না, কোনো সিগনিফিকেন্ট পরিবর্তন হবে না, মানে খুব বিশাল পরিবর্তন হবে না, কিছুটা পরিবর্তন হইলেও হইতে পারে, কিন্তু এটা নেগলিজেবল, কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু যদি রক্তটা বাফার সিস্টেম না হতো তাহলে কি হতো? আমরা লেবু খাইলাম, লেবু মানে সাইট্রিক অ্যাসিড, এটা খাওয়া শেষ হলো আমাদের পিএইচ কমাই ফেলে, পিএইচ কমাই ফেলে আমরা কি বলে অ্যাসিডোসিস, পিএইচ কমাই ফেলে আমরা কি বলি অ্যাসিডোসিস। আবার ধরো এমন একটা খাবার খেলাম যেটা আমাদের শরীরে ক্ষার বাড়াই ফেলে, আমাদের রক্ত যদি বাফার না হয় ক্ষার কিন্তু বেড়ে যায়, এটা বলে অ্যালকালোসিস। আমাদের ব্লাডের পিএইচ হচ্ছে 7.45, কত আছে? এই ব্লাডের পিএইচ জাস্ট 7.65 হয়, আমরা মরে যাব। কি হয়ে যাব? কি একটা অস্বাভাবিক কাজ, ঠিক আছে? এটা বলে অ্যালকালোসিস। কোমা, প্রথমে মরে যাবে না, আসলে প্রথমে কোমায় চলে যাবে। অ্যালকালোসিস, অ্যাসিডোসিস অজ্ঞান হয়ে যাবে, অ্যাসিডোসিস অজ্ঞান হয়ে যাবে, ঠিক আছে? তুমি কিচ্ছু দেখো না চোখে। তা আমরা লেবু, যদি আমাদের রক্ত বাফার, আমাদের লেবু হেরিয়ার মনে হয়, লেবু একটা অ্যাসিড। আমরা অনেক খাই, আমাদের আপেলে ম্যালিক অ্যাসিড থাকে, প্রত্যেকটা ফ্রাইড ফ্রুটসে যেগুলো একটু হালকা টক জাতীয় বাইক, প্রত্যেকটার মধ্যে কি অ্যাসিড থাকে, এবং মিষ্টি যাই কিছু থাকে এটা অ্যাসিড থাকবে, ঠিক আছে? উপাদান হিসেবে থাকেই মোটামুটি অ্যাসিড, ক্ষার যেটাই বলো সেইগুলো কিন্তু, যেমন আমরা যদি আমরা লবণ ধরি, আমাদের লবণ কিন্তু আমাদের ভেতরে যে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, যদি আমাদের বাফার না হয় তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা কি হইতো, আমাদের ক্ষারত্ব বেড়ে যেত, মানে আমাদের বেসিসিটি বেড়ে যেত, মানে আমরা অ্যালকালিসিস বলে এটাকে, পরের টার্ম কি, আমরা মরে যেতাম। সো বাফার সিস্টেমের জন্য, ঠিক আছে? বা ধরো আমি ল্যাবে কোনো কাজ করতেছি, ল্যাবে দেখবো আমার প্রত্যেকটা বাফার দিয়ে কাজ করে, কিছু পানি ইউজ করে যারা বাফার ইউজ করে, আমি কোনো একটা দ্রবণ বানাবো, কিছু বানাবো, ওটা বাফার দিয়ে করতে। কেন বাফার দিয়ে করতে? বাই এনি চান্স কোনো কারণে H+ বা OH যদি কোনো ইম্প্যাক্ট ফেলে, তাহলে আমার রিসার্চে পুরো কাজে শেষ। একটা রিসার্চ কন্ডাক্ট করতে পারে $30 মিলিয়ন, 30 মিলিয়ন টাকা মানে, 30 মিলিয়ন টাকা মানে কত? ধরো আমি করো 1 মিলিয়ন টাকা মানে 10 লাখ টাকা, তাহলে $10 লাখ মানে কত? $10 লাখ মানে হচ্ছে প্রায় 10 কোটি, হ্যাঁ 10 কোটি টাকা, 10 কোটি একটু বেশি, 12-15 কোটি টাকা। সো এখানে এরকম একটা হয় ধরো 50-60 কোটি টাকার একটা রিসার্চের কাজ হয়, ঠিক আছে? ওইটার মধ্যে যদি পানি দিয়ে ইউজ করছে, পানি ইউজ করা যায়, কিন্তু ওই পানি স্টিল ওয়াটার ইউজ করে কি সব ডিস্টিলের কারণে ডিস্টিল আমরা এমনি হাফ দিন ধরে ব্যবহার করি, ঠিক আছে? কি বলা না, ওইখানে জাস্ট যে টিস্যু নাক মোছার জন্য ব্যবহার করি রিসার্চের কাজে, জাস্ট আমরা ধরে হাত মুছতে হবে ওইখানে বসে, ওই টিস্যুর এক প্যাকেটের দাম হচ্ছে 3000 টাকা, এক প্যাকেটে থাকে সর্বোচ্চ 60টা স্ন্যাপ থাকে, ওইটা ইউজ করতে হয় আমাদের, ঠিকই বলে। ঠিক আছে? আরেকটা একটু লো কোয়ালিটি আছে, ওটা মনে হয় ওটা 900, ওটা স্যাম্পুলস আছে বা কি হোয়াইট বলে দেখে, ওইটা অ্যাজ ওয়েল ব্যবহার করা যায়, ঠিক আছে? এইগুলো আমরা ওইখানে এরকম সফিস্টিকেটেড ব্যবহার করি। কেন? কারণ কিছু থেকে কিছু, যেমন আমি একটু জাস্ট তোমার সাথে কথা বলে, এই কথার মধ্যে আমার কোটি ব্যাকটেরিয়া চলে গেছে, আমি তো ওগুলো নিয়ে কাজ করি, একটা ব্যাকটেরিয়া গেছে ও চিল যাবে, এই তুমি মাইক্রোস্কোপে দেখবা যে কিলবিল করতেছে, ঠিক আছে? দেখলেই বুঝবে যে কি একটা গান। সো অনেক কিছু কেয়ারফুলি কাজ, যে রুমে কাজ করি ওই রুমে তুমি গন্ধই পাবা না কিছু, ওই রুমে সবসময় হাই এন্ড এয়ার ফ্লো চলতে থাকে, সব গন্ধ জীবাণু সব নিয়ে যায়, ঠিক আছে? ওই পুরা রুম এত ক্লিন, একদম পুরা ফকল, ঠিক আছে? ওই পাড়াতে যে জুতা পরে যায়, ওই জুতারে যেটা জুতা হচ্ছে, এই জুতায় জীবাণু ঢুকতে পারবে না কখনো, ঠিক আছে? আমাদের ঢুকার পর সবসময় পিপি পরে ঢুকতে হয়, একদম ফুল ওয়েল মেনটেন হয়। সো রিসার্চে মানে এটা হচ্ছে বাংলাদেশের, যেখানে আসলে বাংলাদেশের সবচেয়ে হাই রিসার্চ ইনস্টিটিউশন আর কি। তুমি জাস্ট গুগলে সার্চ দিও যে বাংলাদেশের সবচেয়ে, এখনই দাও না, তুমি গুগলে ঢুকো, তো তোমার গুগল নাই? আচ্ছা আমারও তো নাই। দেখো আমি সেই ফোন দেখছিলাম না কবে, আমি এখন ফোন ঠিক করে না, সময় পাই না, ঠিক করে না, ফোন ঠিক করার মতো সময় পাই না, ঠিক আছে? এত লাগে না, যাই হোক সব টপিক আছে, একটু লাগবে। আচ্ছা, তাহলে বাফার দ্রবণ হচ্ছে সেই দ্রবণ যে দ্রবণের সামান্য অম্ল বা খাদ্য করলেও দ্রবণের পিএইচের কোনো সিগনিফিকেন্ট পরিবর্তন হয় না, মানে তেমন কোনো পরিবর্তন হয় না, ওইরকম খুব চর্চা তুমি দেখবে যে পরিবর্তন হয় না, সেটাকে আমরা বলি বাফার দ্রবণ। ওকে, আচ্ছা এবার আসো এখানে কথা আছে। সো বাফার দ্রবণ হচ্ছে দুই প্রকার, বাফার দ্রবণ, বাফার এটা দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার। ধরো এটা একটা দ্রবণ, এটা একটা দ্রবণ। আচ্ছা ধরো এই দ্রবণের পিএইচ, এই যে এরকম একটা পিএইচ আমি ধরে নিয়েছি না, যে দ্রবণ একটা পিএইচ, এই দ্রবণের পিএইচ আগে থেকেই 7 কম, আর এই দ্রবণের পিএইচ আগে থেকেই 7 বেশি। কি বলছো বলতো? এই দ্রবণের পিএইচ কি 7 কম, আর এই দ্রবণের পিএইচ 7 বেশি। আচ্ছা, এই যে পিএইচ 7 কম হলো যে দ্রবণ, এই দ্রবণেও যদি আমি সামান্য পরিমাণ অম্ল ক্ষার যোগ করি, দ্রবণের পিএইচ কোনো পরিবর্তন করে না। আবার এই যে দ্রবণ যার পিএইচ আগে থেকেই কত 7 বেশি, সেই দ্রবণে আমি অম্ল ক্ষার যোগ করলে পিএইচে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা বলবো অম্লীয় বাফার, এটাকে বলবো ক্ষারীয় বাফার। যেহেতু এটা আগে থেকেই পিএইচ 7 কম, যেহেতু এটা পিএইচ আগে থেকেই 7 বেশি,
আচ্ছা এখানে অম্ল যোগ করলেও স্বাদের পরিবর্তন হবে, ক্ষার যোগ করলেও স্বাদের আর এখানে মানে যেটা আছে স্বাদ পিএইচ স্বাদের বেশি মানে কি 10 হতে পারে 12 হতে পারে, ওইটাই থাকবে। আর এটা স্বাদের কম যত আছে ওইটাই থাকবে। তাহলে বলো অম্লীয় বাফার কি? যেই বাফার দ্রবণে পিএইচ স্বাদের কম। আর ক্ষারীয় বাফার কি? যেই বাফার দ্রবণে পিএইচ স্বাদের বেশি। ঠিক আছে, অম্লীয় বাফার এবং ক্ষারীয় বাফার। ঠিক আছে, এবার আমরা খুব ক্রিটিক্যাল জায়গায় যাবো, খুবই বুঝতে হবে। ঠিক আছে, এই বোঝার জন্য আমার আবার পরিবেশ শোষণ করা দরকার ছিল, মানে একটা সাথে একটা বাট পরিবেশ শোষণ সাথে বলানো হয় না। এই জিনিসটা আসলে যে কেমন বুঝলাম, যাই হোক তো এবার জোড়া তালি দিয়ে বুঝাতে হবে আর কি। সরি বুঝলাম আমরা স্বাদের কম এবং হচ্ছে এটা স্বাদের বেশি। ওকে, ভালো কথা। ওকে আচ্ছা, তো এটাকে বলবো আমরা অম্লীয় বাফার। এটাকে আমরা বলবো বাফার। ঠিক আছে, অম্লীয় বাফার দ্রবণ, এটাকে বলবো আমরা ক্ষারীয় বাফার। ঠিক আছে, এখন খুব বুঝলাম যে এটা স্বাদের কম, এটা অম্লীয় বাফার, এটা স্বাদের বেশি। কথা হচ্ছে এই বাফার আমরা বানাবো কেন? কি কি দিলে একটা অম্লীয় বাফার তৈরি হতে পারে, কি কি দিলে একটা ক্ষারীয় বাফার তৈরি হতে পারে? বুঝছি ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এখন আমি আসবো, খুবই গুরুত্বপূর্ণ, সহকারে দেখতে হবে। ঠিক আছে, এখন এই টপিক বোঝার আগে আমাদের একটা জিনিস একটু শর্টকাট ভাবে বুঝে আসতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বাট শর্টকাট ভাবে বুঝতে হবে। ঠিক আছে, এই জিনিসটা বুঝবো, এটা যে তোমার আচ্ছা ধরো একটা এসে আমরা এমনি স্ট্রং আমি বুঝিয়ে দিচ্ছি পরে, জাস্ট তুমি সবকিছু বুঝেছো, নতুন একটা টপিক আসে। এস মানে কি? এস প্লাস এবং সি এর মাইনাস, তাই না? আচ্ছা এটা একটা কি বলতো, অ্যাসিড না? আচ্ছা অ্যাসিড দিকে কে চলে গেছে? এইচ প্লাস চলে গেছে। এইচ প্লাস চলে যাওয়ার পর কে রয়ে গেছে? আচ্ছা, একটা অ্যাসিড থেকে যদি এইচ প্লাস হয়ে যায়, যে থাকে তাকে আমরা বলবো ও। আচ্ছা ওকে আমরা বলবো ক্ষার, অনুবন্ধী ক্ষার। কি নাম দিয়েছেন? আচ্ছা এই টপিকটা আমরা পুরোপুরি বুঝবো হলো পরিবেশ শোষণ। আমি এখানে এটা ডিসক্রিপ্টিভ বুঝাচ্ছি কারণ অনেক ব্যাপার আসলে এটা বুঝতে পারবো। কোন একটা অ্যাসিড থেকে যদি H+ চলে যায়, বাকি যে জিনিসটা থাকে সেটাকে কি বলবো? ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। ওই অ্যাসিডের কি অনুবন্ধী ক্ষার। ঠিক আছে, আচ্ছা আবার ধরো একটা ক্ষারের সাথে ধরো আবার ধরো একটা ক্ষার, ঠিক আছে, একটা ক্ষার। এই একটা ক্ষার থেকে যদি ও, এটা ক্ষার বাংলা কি হয়? সোডিয়াম প্লাস, এমন তাই না? এমন ব্যাপার। তাহলে একটা ক্ষার থেকেও যদি ওই চলে যায়, বাকি যে জিনিস থাকে এটাকে বলবো ক্ষার, আর এটাকে বলবো অনুবন্ধী অ্যাসিড। অ্যাসিড, ঠিক আছে? তাহলে বুঝো যে কি বললাম। ওকে, এর অনেক ব্যাপার আছে তোমাকে সহজ করে বোঝানোর জন্য। এটা একটা অ্যাসিড, অ্যাসিড থেকে যদি H+ চলে যায়, যে জিনিসটা থাকে ওই জিনিসটাকে আমরা বলবো ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। আবার একটা ক্ষার, আমি একটু শক্তিশালী ক্ষার, ওই ক্ষার থেকে যদি OH চলে যায়, যে জিনিসটা থাকে ওটাকে বলবো অনুবন্ধী অ্যাসিড, ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। তাহলে বলো তো কি হয়? অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হয় আর ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। এখানে যা পড়াইছে তা সম্পূর্ণ ঠিক না, কিন্তু তোমার এখনকার জন্য এটাই ঠিক। আমি কি বুঝাতে পারছি? পরে আমরা দেখবো ঠিক বাড়িকে প্রশ্ন। ঠিক আছে, তোমার পরীক্ষার জন্য এগুলো কোনো ইমপ্যাক্ট নাই, কিছু নেই। ঠিক আছে, জাস্ট আমি জানাই। আচ্ছা যা পড়ছি 80% ঠিক, 20% মাত্র দেখা আছে। ওকে আচ্ছা, তাহলে একটা অ্যাসিড থেকে যদি H+ চলে যায়, যে জিনিস থাকে তাকে আমরা বলবো ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। আবার একটা ক্ষার থেকে যদি OH চলে যায়, যে জিনিস থাকে তাকে বলবো অনুবন্ধী অ্যাসিড, ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা ওকে। এবার তাহলে আমরা বলতো কি নিয়ে আমরা আসছিলাম, এটা একটু কাবজাব বুঝলাম আর কি। এটা বাদ, এখন এটা বাদ। এখন আমরা এই যে এখানে বুঝলাম, এখানে কি বাফার দ্রবণ কয় প্রকার হতে পারে? একটা কি অম্লীয় বাফার দ্রবণ, একটা হচ্ছে ক্ষারীয় বাফার। ঠিক আছে, এখন আমরা দেখবো এই অম্লীয় বাফার দ্রবণ কি কি দিলে, মানে কি কি জিনিস দিলে একটা অম্লীয় বাফার দ্রবণ পেয়ে যাবে, আর কি কি দিলে একটা ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি হবে। ঠিক আছে, কিভাবে বাফার দ্রবণ তৈরি করে?
প্রথমে আসো অম্লীয় অম্লীয় বাফার দ্রবণ আমরা কিভাবে তৈরি করবো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে, খুবই বুঝতে হবে, ঠিক আছে। প্রথমে দেখবো অম্লীয় বাফার দ্রবণ। আচ্ছা, অম্লীয় বাফার দ্রবণ কি বলতো? যেই বাফার দ্রবণে পিএইচ হাতের কম, মানে আচ্ছা, আর বাফার দ্রবণ কি? যে দ্রবণের সামনে অম্ল বা ক্ষারযুক্ত দ্রবণের পিএইচে কোনো পরিবর্তন হবে না। আর বাফার দ্রবণ দুই প্রকার, অম্লীয় বাফার দ্রবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণ, ঠিক আছে। তো আমরা ওই অম্লীয় বাফার দ্রবণ কিভাবে তৈরি করব, মানে কি কি দিলে একটা অম্লীয় বাফার তৈরি হবে এবং কি কি দিলে একটা ক্ষারীয় বাফার তৈরি হবে, সেই জিনিসটা শিখবো। এন্ড দিস উইল বি আওয়ার লাস্ট লেকচার ফর টুডে, ঠিক আছে। ওকে, অম্লীয় বাফার দ্রবণ এবং হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। ওকে, এই জিনিসটা কি? আচ্ছা, অম্লীয় বাফার দ্রবণ আগে বুঝতে হবে, ঠিক আছে। অম্লীয় বাফার দ্রবণ কি করা লাগবে? ওকে, আচ্ছা, অম্লীয় বাফার জন্য প্রথমে লাগবে একটা দুর্বল অম্ল। তাহলে অম্লীয় বাফার দ্রবণ করার জন্য আমার প্রথম যে জিনিসটা লাগবে এটা হচ্ছে একটা দুর্বল অম্ল নিতে হবে। দুর্বল অম্ল বা দুর্বল অ্যাসিড। আমি দুর্বল অম্লকে আমি আগে ক্লাসে বলবো, দুর্বল অম্ল এর সাথে যোগ করতে হবে ওই অম্লের অনুবন্ধী ক্ষারের লবণ। এন্ড এটাও বুঝতে হবে, ঠিক আছে। আসলে খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, দুর্বল অম্ল কারা? আমরা বলছিলাম জৈব অম্ল যারা বা জৈব অ্যাসিড যারা, জৈব অ্যাসিড কি এইচ এবং সিওএইচ। এই যে ধরো আমার কথা হচ্ছে দুর্বল অম্ল, আমার দুর্বল অম্ল যদি আমরা একটু বলি, এটা ধরো হচ্ছে দুর্বল অম্ল। এই যে ওইখানেও লেখা আছে, আবার উইক অ্যাসিড এখানেও লেখা আছে। দুর্বল অম্ল কারা বলতো? যেমন CH3 COOH, আবার H এবং COOH, এগুলো অর্গানিক কেমিস্ট্রি বুঝে পড়ে আমরা ওস্তাদ হয়ে যাবো, কোনো সমস্যা এটা বুঝছি। এখানে CH3 আরো বাতাবে, যেমন CH3 CH2। তুমি এরকম স্ট্রাকচার দেখলে এটা দুর্বল, এই এক প্রকারই হয়, আর নাই, ঠিক আছে। ওকে, আরেকটা আছে H3PO4, এটা নিউক্লিক অ্যাসিড, এটা পড়া কোনো সমস্যা নেই। আচ্ছা, দুর্বল অম্ল নিতে হবে। লেটস সে আমি দুর্বল অম্ল নিলাম, এই যে CH3 COOH, ঠিক আছে। তাহলে প্রথমে কি নিতে হবে? একটা দুর্বল অম্ল নিতে হবে। আচ্ছা, তারপর ওই অম্লের অনুবন্ধী ক্ষার, লবণ পড়া সব ক্ষার, অনুবন্ধী ক্ষার কি হয় বলতো? অম্ল থেকে কি চলে গেলে, একটা অম্ল থেকে অনুবন্ধী ক্ষার কেমনে পাই? ওই অম্ল থেকে H+ সরাই দিলে বাকি যা থাকবে সেটাই হচ্ছে কি? আচ্ছা, এবারে এটা ধরো এরকম লাল কলম, আর একটা আমাকে দুইটা সেম কলম দাও ছাপা যুক্ত, দুইটা সেম কলম দাও যেটা ছাপা যুক্ত থাকে। ইংলিশ মিডিয়াম থেকে পড়েছি, আর আমরা কি বলতে হয়? লিড, ঠিক আছে, লিড বলতে হয়। আমরা যে সাইন্টিফিক ওয়ার্ড ইউজ করি তখন লিড বলতে হয়, কোনো কিছু ঢাকনা চাপা মুখে। ওইখানে যে মুখা বললে লাঠি মেরে বাইরে, আর ভাই কাজ করে হলো 11 তলায়, তাহলে দেখি আসো তো। ওকে, আসো, এই যে এই দুটো দেওয়া, ঠিক আছে। আচ্ছা, সো ধরো একটা অ্যাসিড, ঠিক আছে। এই অ্যাসিডটাই বলতো ভাঙলে কি হবে? এই দুইটা জিনিসই কম ধরে হবে না, তাই না? ওকে, ধরো এটা হচ্ছে H+, এই H+ বাদে বাকি জিনিসটা থাকবে, এটাকে কি বলবো? অনুবন্ধী ক্ষার। এটা যদি অ্যাসিড হয়, এটা বাদে বাকি জিনিসটা থাকবে, এটাকে কি বলবো? অনুবন্ধী ক্ষার, ঠিক আছে। আবার এটা যদি ক্ষার হয়, এটার OH বাদে বাকি জিনিসটা কি বলবো? অনুবন্ধী অম্ল বা অনুবন্ধী অ্যাসিড। তাহলে বল, এটা যদি একটা অ্যাসিড হয়, দুর্বল বা সবল যেটাই হোক, ওটাই আমার সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এটা যদি একটা অম্ল হয়, এই অম্লের অনুবন্ধী ক্ষার কি হবে বলতো? এখান থেকে জাস্ট কি বাদে? H+ বাদে যে জিনিসটা, সেটা না। আবার বলতেছে, একটা অম্লের অনুবন্ধী ক্ষার কি হয়? ওই অম্লের H+ বাদে। এখন H+ মানে এই জিনিসটা, এটা কিন্তু ভেতরেরটা না, ঠিক আছে। আমি একটু পরে ভাঙে দেখে দিচ্ছি। এটা বাকি জিনিসটা কি? এই যে CH3 COO-, এই যে এরকম, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো, এটা এবং এটা ভাঙলে, এই যে এটা জিনিসটা যদি আমি ভাঙতাম, CH3 COH, এটা ভাঙলে কি তৈরি হতো? CH3 CO- প্লাস H+, এই যে এইভাবে। এটা বাদে বাকি জিনিসটা, এটাই কি? অনুবন্ধী ক্ষার, তাই না? সো এটা হচ্ছে অনুবন্ধী ক্ষার হয়েছে। আচ্ছা, এখানে মাইনাস কেন দিল? শোনো, পৃথিবীতে তুমি যদি দেখো কোনো জায়গা থেকে দুটো জিনিস মনে রাখবে, আরেকটা জিনিস মনে রাখবে। যাই হোক, প্রথম জিনিস এটা মনে রাখবে, ঠিক আছে। ওই যে মোশর করে একটা ইয়ে ছিল না, দুটো জিনিস মনে রাখবে। কোন দুটো জিনিস? যে কোনো দুটো। ওই যে ইয়ে আর কি, বনলতা এক্সপ্রেস। যেটা দেখো না, ভাবছিলাম যে স্টার্টে দেখবো। ওকে, আমার কাছে টিকিটও ছিল দুটো এক্সট্রা, বেশি কিনছিলাম 650 করে, 500 করে বেশি। দাম 500, মানে ব্ল্যাকে কিনছি 650, পরে আমি আবার 500 কিনি। আমি ইথিক্যালি কিনলে কইছি, ইথিক্যালি সেল করছি কলিগের কাছে। আচ্ছা, যাই হোক,
ওকে কিনছিলাম বন্ধুদের ফ্রেন্ডের সাথে একজনে আজকে আমরা হাগা ধরছে, ওর আজকে পেটের সমস্যা, ওর আজকে বাচ্চা হবে ভাই, এক একজনে আজকে আমার বিয়া, আজকে আমার বাসর রাত। আরে বাবা রাত দেখতে তো তোর আমার বসে আমি কাইটা রাখতাম, ঠিক আছে, ওরা আমার টাকা দেওয়ার কথা ছিল কাইটা, ওরা আমি চাই বেঁচে দিয়েছি, নিজে একলা যেয়ে দেখে আসছি, ঠিক আছে। একলা বন্ধু বলতে পাঁচজন নিয়েছিলাম, পাঁচজনের মধ্যে সরি 7 জনের জন্য টিকিট কিনছিলাম, 7 জনের মধ্যে 2 জন আসে নাই, ঠিক আছে, বাকি হচ্ছে আমি এসে আর 4 জন আসছিল, বাট 4 জন হচ্ছে মেয়ে। তো মেয়েদের সাথে আমি আবার কাছাকাছি থাকি না, এসব সিনেমা হল ওইসবের কাছে আমি আবার নাই, তো ভাই একটু দূরে যায় বসছে, ঠিক আছে, আমার ভালো লাগে, আমার একলা জিনিস এনজয় করতে পারি। আচ্ছা আমরা পার্টি ফিরে আসি, মানে সময় একটু কম আছে, এই জন্য গল্প গুজব করতে পারছি। তো দুর্বল অম্ল, এই যে দুর্বল, আচ্ছা যে কোনো অম্ল হোক, দুর্বল বা অম্ল স্ট্রং অম্ল যাই হোক, ওটা স্পাস বাদে বাকি জিনিস থাকে ওটা অনুবন্ধী খারিব, ঠিক আছে, এটা কারণে দুর্বল আর ফুটবল বলে আমার মনে হয়। কিন্তু আমার বাফা দ্রবণ তৈরি করার জন্য দুর্বল অম্ল নিতে হবে, এটা থেকে স্পাস বাদে এই জিনিসটা থাকবে, যেটা বলতে নিচ্ছিলাম আর কি, যে এই জিনিস দুটো জিনিস মনে রাখবা, তার মধ্যে একটা জিনিস মনে রাখবা আর একটা জিনিস পরে মনে রাখবা। আর একটা জিনিস কি, ধরো এটা একটা জিনিস এবং এটা তার এইচ মানে এই জিনিসের এইচ, তো ধরো এইচ চলে গেছে, এই জিনিসটা অলওয়েজ মাইনাস হিসেবে থেকে যাবে, কি এইটার উপর একটা মাইনাস চার্জ। পৃথিবীর কোনো জায়গা থেকে যদি এইচ চলে যায় তার উপর কি আসবে, একটা মাইনাস আসবে। যেমন ধরো এই যে এসিএল না, এসিএল এর যদি আমি সিএল মাইনাস হয় কেন, কারণ ওটা থেকে এইচ চলে গেছে। তাহলে পৃথিবীর কোনো জায়গা থেকে যদি এইচ থাকে এবং সেখান থেকে আলটিমেটলি কি চলে যায়, এইচ চলে যায়, ওই জিনিসটা কি হয়ে যাবে, একটা নেগেটিভ চার্জ এসে করে, তার মানে এরকম আরো অনেক রহস্যজনক তথ্য আমার সামনে জানবো, ঠিক আছে। তো তাহলে কি সহজভাবে সব একসাথে দিলে বুঝবা, ওকে। আচ্ছা তাহলে দুর্বল অম্ল, এই জিনিসটা দুর্বল অম্ল বা যাই হোক, এখান থেকে চলে গেলে এই জিনিসটাকে আমরা বলবো তার অনুবন্ধী ক্ষার। আচ্ছা লবণ কি, এখন তুমি বুঝতে পারো লবণ আবার কোথেকে আসবে, ঠিক আছে। এই মাইনাসের সাথে তুমি জাস্ট পজিটিভ কিছু একটা দিয়ে দাও, মানে পজিটিভ কি হতে পারে, যেমন গ্রুপ 1 এর কিছু একটা লাগিয়ে দেবা, ঠিক আছে, গ্রুপ 1 লিনাকে রুবি সাথে এইটার কিছু একটা লাগিয়ে দেবা, এমনকি সোডিয়াম লাগিয়ে দাও, ঠিক আছে, বা পটাশিয়াম লাগিয়ে দাও, হোয়াট এভার ইউ ক্যান, লিথিয়াম লাগিয়ে দাও খালি অন্য কিছু মেয়েদের সাথে লাগিয়ে দাও, ঠিক আছে, সেটা কি সোডিয়াম লাগিয়ে দিলে, এটাই বললো লবণ। বুঝছে কিনা, একটা দুর্বল অম্ল নিছি, ওই অম্লের অনুবন্ধী ক্ষার একটু, ক্ষারের লবণ একটু, আচ্ছা এনে লিখলে কিন্তু আবার মাইনাস থাকবে না, হ্যাঁ ওইটা মিলেমিশে অ্যাসিটার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা কি বুঝতে পারছো, ওকে। এই দুটো জিনিস লাগবে, অনেক জায়গায় আবার এইভাবে লেখে, জাস্ট এই যে CH3 COH আর CH3 CO মাইনাস, এইভাবেও লেখা যায়, অনুবন্ধী ক্ষার এইভাবেও লেখা যায়, কারণ লবণটা এখানে কোনো ইম্প্যাক্ট ফেলে না, আমরা জাস্ট একটা যৌগ হিসেবে রাখার জন্য লিখি আর কি, ঠিক আছে। এই দুটা জিনিস আমি জাস্ট যদি এই যে এই জিনিসটা এখানে দিয়ে দিলাম এবং এই জিনিসটা এখানে দিয়ে দিলাম, বুঝতে পারছি, আমি দিয়ে দিছি, দিয়ে দিলে এটা কি হয়ে গেছে, একটা বাফা দ্রবণ। কোন ধরনের বাফা দ্রবণ, অম্লীয় বাফা দ্রবণ, তার মানে তার পিএইচ কত থাকবে, 7 কম আগে থেকে, ধরো 3 থাকলো তার পিএইচ, অথবা 4 থাকলো পিএইচ। এবার আমি এর মধ্যে যত H+ দেই, যত OH- দেই, কি হবে না, মানে পিএইচ এর কোনো, এই যে দিলাম এগুলো কি হচ্ছে, মিলে যাবে, এগুলো এই পানির সাথে একবার মিলে চলে বেরো, মানে কোনো পুরো সাদা হয়ে যাবে, পুরো কোনো ইফেক্টই থাকবে না, এমন যেমন পুরো আছে, এটা নর্মাল, এটা যদি বাফার হয়তো মিশে যায়, কথার কথা, ঠিক আছে, ওকে। আচ্ছা খাই ফেলো, আচ্ছা একটু বাফার খেয়ে দেখি, ওকে। আচ্ছা আচ্ছা তাহলে বলো, এই দুটো জিনিস আমি যদি একটা পাত্রের মধ্যে দিয়ে দিই, এই পাত্রটা কি হয়ে যাবে, অম্লীয় কি বাফা দ্রবণ, বাফা। তাহলে বলো আমাকে কি করতে হচ্ছে, আমাকে একটা দুর্বল অম্ল নিতে হচ্ছে, ওই অম্লের অনুবন্ধী ক্ষারের লবণ, এই দুটো জিনিস, এটা একটা জিনিস এবং এটা আলাদাভাবে, এটা আবার বানানো, এই দুটো জিনিস আমি জাস্ট একটা পাত্রে নিব, গুলাবো, অম্লীয় বাফা দ্রবণ হয়ে যাবে, যে বাফা দ্রবণের পিএইচ কত থাকে, ডেফিনেটলি 7 কম থাকবে, বুঝতে পারছি, ওকে। এবার আসো ভাইয়া আরেকটা জিনিস জাস্ট ইন্ট্রোডিউস করাই দিব, যদি এটা ভালো মতো নাও বুঝতে পারো, যদি স্পিডে দেখাবো, আমরা কাউ এটা নিয়ে আলোচনা করবো, মানে নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করবো, আবারও বলতেছি, ঠিক আছে, একটু দ্রুত করবো, আমি নেক্সট ক্লাসে এখান থেকে আবার টান দিব, ভিডিও থাকুক আর না থাকুক, ঠিক আছে, ওকে। এইটা কি, এটা হচ্ছে আমি এই দুটা জিনিস ভালো মতো লেখা, আমার বলো একটা অম্লীয় বাফা দ্রবণের জন্য কি লাগবে, আমার দুটা কন্টেন্ট লাগবে, একটা হচ্ছে একটা দুর্বল অম্ল লাগবে, আর ওই অম্লেরই অনুবন্ধী ক্ষারের লবণ লাগবে, আবার অন্য অম্লের অনুবন্ধী ক্ষারের লবণ লাগাই দিও, চাঁদ জামাই তার বউরেই তার কাছে ফিরাইবে, ঠিক আছে, ওইটা এবং ওইটার অনুবন্ধী ক্ষারের লবণ, এই দুইটা যদি কোনো পাত্রে এক্সিস্ট করে একই সাথে, তখন কি হয়ে যাবে, অম্লীয় বাফা দ্রবণ তৈরি হয়ে যাবে। এখন এটা আরেকভাবে তৈরি করা যায়, যেমন তোমাকে আমি একটা কথা, এই এখনই গোলমাল লাগিয়ে যেতে পারে, ঠিক আছে, পরে বুঝবো ইন্ডিয়াকে। ধরো তুমি CH3COH, এটা কি একটা দুর্বল অম্ল,
এবার দুর্বল অম্লের সাথে একটা শক্তিশালী ক্ষার যোগ করা যায়, এটা কিন্তু একটা শক্তিশালী ক্ষার। আচ্ছা শক্তিশালী ক্ষার কেমনে বুঝছে এটা? দুর্বল ক্ষার কাকে? দুর্বল ক্ষার তুমি একটা জিনিসই চিনবে যে এটা দুর্বল ক্ষার। এটা কিন্তু এটা না, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ও দুর্বল ক্ষার, ও না, ঠিক আছে। এই সবল ক্ষার। তাহলে এখানে আমি কি করছি বলতো? একটা দুর্বল অম্লের সাথে একটা কি সবল ক্ষার যোগ করে দিয়েছে, এমনি মন চাইছে আর কি। কি জানি পড়াই দিয়েছে আমরা, হুট করে আবার কই এসে পড়ে, হুট করে আসি একটু পরে দেখবো, ঠিক আছে? এবার আসো, একটা অম্ল আর ক্ষার যোগ করলে অলওয়েজ কি হয়? একটা বিক্রিয়া হয়। দেখো এই অম্লের H+ আর এর AOH মাইনাস ওরা পানি তৈরি করে। আমি দেখে গেছি এটা পানি তৈরি করে, এটা পানি তৈরি করে। আর দেখো এই জিনিসটা লেগে যাবে, তাহলে কি হয়ে যাবে? C3CONA। দেখো আমার পুরো এই জিনিসটার মধ্যে এটাও আছে, এটা কি একটা দুর্বল, আবার এটাও আছে, এটা কি ওই অম্লের অনুমতি খান লবণ দেখে এটাই মিলিয়ে দেখো এমনও তৈরি করা যায়। তাহলে আমি বুঝাইতে চাইতেছি, আমি কালকে এখান থেকে আবার টান দেবো, কারণ এখান থেকে আমার অনেক পড়াশোনার বিষয় আছে ভাই। এটার থিওরি হচ্ছে এই যে এখানে শেষ, তা আবার 7টা টাইপের ম্যাথ আছে, এই যে থিওরি এখানে শেষ হবে। তাও বাফার টাইপ 1, বাফার টাইপ ও টাইপ 1 আবার সাব টাইপ আছে, হ্যাঁ টাইপ 1, সাব টাইপ 1, সাব টাইপ 2, ও একটা টাইপের আবার 3টা সাব টাইপ আছে। আচ্ছা এটা কি আছে? টাইপ 2 এর আবার কি আছে? সাব টাইপ আছে দেখি না, টাইপ 2 এর ফুল স্টেবল আছে জিনিস, টাইপ 3 বা বাধ্য বলা আছে সাব টাইপ নেই, সাব টাইপ করে ফেলা যাবে। সেইগুলো ওকে, এগুলো একবারে মানে অ্যাডমিশন পর্যন্ত কাজ হয়, এগুলো পুরো হাই এন্ড পড়ে, হ্যাঁ এটা বলেই কাজ। এই যে এইটুকু পর্যন্ত হচ্ছে তোমার ইয়ে বললো, ওকে। তারপরে এইখানে আছে এই যেগুলো হচ্ছে এই কেপিএস, তারও একটু শর্ট সিলেবাসের জন্য লং সিলেবাসে আরো পড়াশোনা আছে। ও তো হ্যাঁ ঠিক আছে, এগুলো সব বুঝে বুঝে করতে হবে, কোনো একটা সূত্র লাগাই দিয়েছে, সূত্র লাগাই দিয়েছে, হয়ে গেছে জীবন এমন সহজ না, হ্যাঁ চ্যাপ্টার এত সহজ, কিন্তু অনেক কিছু বুঝতে হবে, এগুলো থেকে করা সিলেবাসে করা নিজ দেওয়া যাবে না। এই চ্যাপ্টার আসতে ঠিক আছে, এই চ্যাপ্টার গুণগত রসায়ন তুমি এখান থেকে বেশি দিবা, আর মূল পর্যায়ে ধর্ম থেকে দিবা একটা, লেখা বেশি মূল পর্যায়ে তো হ্যাঁ, কিন্তু পড়ে যেতে হবে, কারণ তুমি যেহেতু মোটামুটি জানো ওই ইয়া, তো আমাদের ম্যাথ থেকে আমরা বেশি দিব, থিওরি থেকে, কিন্তু ম্যাথ থেকে আমরা বেশি রয়েছে, ম্যাথ আমাদের এক্সপার্ট হওয়া লাগবে না, আর টপনচ হওয়া লাগবে। কিন্তু তুমি যদি ম্যাথ বলা আমি একটু বুঝি মোটামুটি দিব, তখন কিন্তু মারা খেয়ে যাবে, ঠিক আছে? ওকে আচ্ছা আসো, যে জিনিসটা বুঝলাম আমি এখনই শেষ করে দিব। একটা দুর্বল অম্ল নিচে তার সাথে একটা শক্তিশালী ক্ষার যদি আমি যোগ করে দিই, তখন দেখা যাবে ঔষধের বিক্রিয়ায় H+ এবং OH মিলে পানি তৈরি হচ্ছে, পানি। আর বাকি এই জিনিসটা কি CO- আর সোডিয়াম মিলে এই যে C3CONA হয়ে গেছে। তাহলে আমি তখন আমার তৈরি করার জন্য এই দুটো কন্টেন্টও দরকার ছিল, এই দুটো কন্টেন্ট ওই জায়গার মধ্যে আছে। এই পার্টের মধ্যে আমি এটা দিছি আর এটা দিছি, বিক্রিয়া করে এটা তো আগে রয়ে গেছে এবং এটাও তৈরি হয়েছে নতুন। এই দুটো একসাথে মিলে আমার কি তৈরি হয়েছে? এই যে যেটা হইলো এটা কি হয়ে যাবে? ওই বাফার দ্রবণ হবে। এটা কোন বাফার দ্রবণ? আমি এখানে ইন্ডিভিজুয়াল আলাদা তৈরি করছি, যে এটা আলাদা এটা আলাদা তৈরি করছি, আর এখানে এটার সাথে বিক্রিয়া করে ওটা তৈরি হচ্ছে, এইভাবে আমরা কালকে থেকে শুরু করবো। আখির দাও না, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? কাল মধ্যে দেখা হবে।